সময় বিকাল ৫টা। আকাশে মেঘের দৌড়াদৌড়ি, কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ, যেন বৃষ্টি নামবে এমনই। হুড়মুড় করে অসংখ্য মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে কেউ সামনে এগিয়ে যেতে পারে না। কেউ কেউ ভিডিও করছে ভয়ঙ্কর এই দৃশ্যের। ডান হাতে তরবারি, বাম হাতে 9mm বন্দুক। তরবারিটা থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। সামনে বেশ কয়েকজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার সামনে। কয়েকটা মাথা কাটা লাশ পড়ে আছে। এখনো লাল তাজা রক্ত তরবারি গড়িয়ে পড়ছে এই পিচ ঢালা রাস্তার মাঝে। ছেলেটার চোখে এক যেন প্রতিশোধের আগুন জ্বলছে। সারা শরীরে রক্ত দিয়ে ভরা, শরীরে তেমন কোনো কিছুই নেই, ছোট্ট একটা স্যান্ডো গেঞ্জি। সারা শরীরে এখনো তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা প্রতিশোধের নেশায় যেন নিজেকে পোড়াচ্ছে। সামনেই পড়ে থাকা মৃত লাশগুলো থেকে গড় গড় করে রক্ত বের হচ্ছে। মানুষগুলো দেখে আছে ভয়, কেউ কোনো কথা বলতে পারে না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে, ভরত দৃষ্টিতে কোনো কথাই বলতে পারে না। ভয়ে যেন সারা শরীর কাঁপতে শুরু করেছে। তাদের সামনে থাকা আগন্তুকটা নিজের তরবারি ও বন্দুকটা আবারও পুনরায় চালানো শুরু করেছে। মুহূর্তের মধ্যেই সেখানে রক্তের বন্যা বইতে শুরু করেছে। বৃষ্টির মতো রক্তের ফোঁটা পড়তে শুরু করেছে। মানুষগুলো রক্তের বৃষ্টি দেখে পাগলের মতো ছোটাছুটি করা শুরু করেছে। ছেলেটা পাগলের মতো যাকে যেখানে পাচ্ছে ঠিক সেইখানে সেই অবস্থায় কোপাচ্ছে। ছেলেটার সামনে প্রায় 30 থেকে 40টা মাথা কাটা লাশ পড়ে আছে। লাশগুলো পা দিয়ে খিঁচে সামনে এগিয়ে যেতে থাকে। সেই ভয়ানক রক্তমাখা লাল চোখা আবরণ আকৃতি বর্ণ ধারণ করা ব্যক্তিটা সামনে দাঁড়িয়ে থাকা অপর পাশে ছেলেটির কলিজা শুকিয়ে গেছে ভরত দৃষ্টিতে বলে ওঠে, ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ও আমার ভাইকে মেরেছে, ও যেন এখান থেকে জীবিত ফিরে না যেতে পারে। আমার কাছে আসার আগে যেন তার ডেড বডিটা মাটিতে হামাগুড়ি খায়। কথা শুনে অপর পাশে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর সে আগন্তুকটা উচ্চ স্বরে হেসে ওঠে। এই হাসিতে যেন আশেপাশে থাকা জড় বস্তু পর্যন্ত কেঁপে ওঠে বিকট হাসিতে। পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ করছে। মানুষটা চিৎকার করে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে, তারপরও তোর মুখে যে কথা ফুটছে এটাই আমাকে পাগল করে তুলছে। আগন্তুকটার এরকম পাগল পাগলামি দেখে কলিজা যেন কেঁপে উঠছে। টাটা আবারও যেন দলের ছেলেগুলো উদ্দেশ্য করে বলে ওঠে, দেখ, ও যেন এখান থেকে জীবন্ত ফিরে না যেতে পারে। ও আমার এক ভাইকে মেরেছে, আর আরেক ভাই ছেলে, আর আরেক ভাই মৃত লাশ হয়ে আমার সামনে পড়ে আছে। টাটার মুখে এরকম কথা শুনে টাটার দলের ছেলেপেলেগুলো কেউ কেউ হকিস্টিক, কেউ কেউ বড় ছুরি, রামদা, কুড়াও, AK-47 9mm ক্যালিবারের বন্দুক আরও ইত্যাদি সব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে আগন্তুকটার দিকে। আগন্তুকটা এটা দেখে উচ্চ স্বরে হেসে ওঠে। আগন্তুকটার হাতে থাকা AK-47 বন্দুকটা ফেলে দিয়ে উচ্চ স্বরে হাসতে থাকে। তার এরকম কর্মকাণ্ডে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চোখ বড় বড় হয়ে যায়। সারা শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সামনে গুটি কয়েক গুম মেরে দাঁড়িয়ে রয়েছে আগন্তুকটা। বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টির পানিতে যেন রক্তের ফোঁটাগুলো সমুদ্রের পানির মতো রঙিন হতে শুরু করেছে। এদিক ওদিক ছোটাছুটি করছে। মানুষ দূর দূরান্ত থেকে ভিজতে ভিজতেই ভয়ানক দৃশ্য দাঁড়িয়ে দেখছে। আগন্তুকটার হাতে থাকা বন্দুকটা ফেলে দিয়ে পকেট থেকে একটা ব্ল্যাক কালারের সিগারেট বের করে বৃষ্টির পানিতে মনের সুখে টানতে থাকে, আর নিকোটিনের ধোঁয়াগুলো উপরে উড়াতে থাকে। ছেলেগুলো সামনে এসে আগন্তুকটাকে আক্রমণ করার আগেই কোথা থেকে যেন রকেটের মতো বুলেটের গতি, বিদ্যুতের গতিতে সাই সাই করে বুলেটের শব্দ হতে থাকে। বুলেটের শব্দে যেন পুরো জায়গাটা মুখরিত হয়ে উঠেছে। বৃষ্টির ফোঁটার গতির থেকেও দ্রুত গতিতে শব্দ দূষণ করছে এক একটা বন্দুকের বুলেটের শব্দে পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে থই থই করে কেঁপে ওঠে। কলিজা যেন নাড়া দিয়ে ওঠে সকলের। আগন্তুকটা মুচকি হাসতে হাসতে সামনে এগিয়ে যেতে থাকে। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে পাশের একটা লাশের ওপরে থেকে একটা ধারালো রামদা হাতে নিয়ে এলো পাথরের সামনে আসা গুন্ডাগুলোকে কোপাতে থাকে। যাকে যেখানে একবার কোপ দিচ্ছে চিরতরে মাটিতে লুটিয়ে পড়ছে। যেন সে মানুষ নয়, কলা গাছ কাটছে। এতটা পরিমাণ স্পিডে মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করছে যে সবার চোখ যেন চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। রক্তগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটে পড়তে শুরু করেছে। আগন্তুকটা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে কেউ যেন স্পাইপার নিয়ে গুলি করছে, আর ছটফট করতে করতে এক একটা টাটা লোক গলা কাটা মুরগির মতো মাটিতে লুটিয়ে পড়ছে।
সবার পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় আগন্তুকটার পেছনে প্রায় কয়েকশো ছেলেপুলে পাইপার হাতে দাঁড়িয়ে আছে। সবার মুখে কালো কাপড়ে আবৃত, কাউকে চেনা যায় না। এ যেন ভয়ঙ্কর এক সন্ত্রাসী দল তাদের সামনেই দাঁড়িয়ে আছে। এক কালারের একই পোশাক, দেখতে যেন একটা প্রশাসন বাহিনীর মতো দেখাচ্ছে। উপস্থিত থাকা সকলের কলিজার নাড়া দিয়ে ওঠে। টাটা তো এরকম দৃশ্য দেখে মর্মাহত হয়ে পড়ে ভয়ে গলা শুকনো, ঢোক গিলতে থাকে। গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হয় না। কালো কাপড়ে আবৃত থাকা মানুষগুলো স্পাইপার হাতে ধীর গতিতে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে সামনে দৌড়ে আসা টাটার লোকগুলোর দিকে। আগন্তুকটা সেই তরবারি হাতে নিয়ে এগিয়ে চলেছে। বাম হাতে তরবারি, ডান হাতে সিগারেট। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তার টাটা লোকগুলোর পানে। লোকগুলো তো আঘাত করার আগেই মাটিতে লুটিয়ে পড়ছে। এমনকি সেই আগন্তুক নিজের কলা গাছের মতো এক একজনকে কাটতে থাকে, এক একটা ছেলেকে। মুহূর্তের মধ্যে সেখানে বৃষ্টির পানির সাথে লাশের বন্যার স্রোত বয়ে দেয় এক ভয়ানক আগন্তুক, যাকে এক নামে আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার, এমনকি নেট দুনিয়া থেকে শুরু করে সাইবার ওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী সহ দেশের অন্যান্য বড় রাজ্যের সন্ত্রাসীগুলো পর্যন্ত এক নামে চেনে। তার নাম হচ্ছে দ্য মাইকেল রাফিন মাইকেল। নামটা শুনলে বড় বড় অপরাধীর পাঠ ভেজে যায়। যে দিনে রাতে মানুষ হত্যা করতে পিছপা হাঁটে না, যে অপরাধী দেখলেই ঝাঁপিয়ে পড়ে, শেষ করে দেয় যে তাকে অপরাধ করে। রাফিন যখন যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, আর ঝড়ের মতো যেন থরথর করে নাড়া দিয়ে ওঠে জড় বস্তুগুলো। চিৎকার করে বারবার বলে ওঠে চলাচলকারী মানুষগুলোকে, রাফিন হচ্ছে রাস্তা ক্লিয়ার করার রাফিন। রাফিন যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করো, রাফিন যাচ্ছে। রাফিন প্রকাশে মানুষ হত্যা করে, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যদিও কেউ দেখেছে, সে আর পৃথিবীতে বেঁচে নেই, এমনও হতে পারে। না হলে ওপারে দুই পার হলেও টিকিট কেটেছে। রাফিনকে দেখা মানে নিজের মৃত্যুকে আহ্বান করা। আর রাফিনের সাথে সাক্ষাৎ হওয়া মানে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা। কেননা এই রাফিন কারণ ছাড়া কোনো ব্যক্তির সাথে দেখা করে না। এগিয়ে চলেছে রাফিন, ধুকপুক ধুকপুক করে কেঁপে উঠছে বারবার টাটার বুক শীর্ষ। সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ডের মাস্তান এবং বিভিন্ন দেশের সিক্রেট ব্যবসার সাথে জড়িত আছে এই টাটা। দেশে বিদেশে সবাই টাটা ভাই বলেই চিনে। টাটার নাম শুনলে মানুষ ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলতো, কেননা টাটা কথা বলার আগে লাশ ফেলে দিত। টাটা নিজের ক্ষমতা দেখার জন্য আতঙ্ক ছড়াতো এবং তারপর নিজের প্রভাব ফেলতে সেই সমস্ত জায়গায় সেখানে অসহায় মানুষদের থেকে টাটার বিরুদ্ধে অনেক রয়েছে অপরাধের ফাইল, কিন্তু পুলিশ কোনো কিছুই করতে পারে না প্রমাণের অভাবে। যদিও কেউ টাটার বিরুদ্ধে সাক্ষী দিতে চায়, পরের দিন কোর্টে হাজির দেওয়ার আগেই তার ডেড বডি চাই কবরস্থানে কিংবা শ্মশান ঘাটে। টাটা নিজের চোখের সামনে তার দলের ছেলেগুলোকে এইভাবে নির্মমভাবে হত্যা হতে দেখে প্রায় ভেঙে পড়েছে। কি করবে বুঝতে পারে না। স্বয়ং মৃত্যু যে তার চোখের সামনে, গলা দিয়ে তেমন কথা বের হয় না। তারপরেও টাটা বলে ওঠে, রবিউল আমার কাছে আসার আগে ওকে আমার চোখের সামনেই পিস্টালার রাস্তার মধ্যে যেন পড়ে থাকতে দেখি। কথাটা বলে উল্টো হয়ে টাটা নিজের গাড়ির উদ্দেশ্যে সামনে পা বাড়াতেই পেছন থেকে উচ্চ স্বরে হেসে ওঠে। ভয়াবহ ভয়ন্ত সেই হাসি রাফিন নামের ভয়ঙ্কর মানুষটার, যার নাম পুরো আন্ডারওয়ার্ল্ডে কেঁপে ওঠে, যার নাম শুনলে দুধের শিশুগুলো পর্যন্ত দুধ খাওয়া ভুলে যায়। গর্ভবতী মহিলাগুলো সন্তান প্রসব করার আগেই চিৎকার করতে ভুলে যায়। ছোট ছোট বাচ্চাগুলো তাদের মায়ের কাছে যখন কোনো জিনিস কেনার জন্য বায়না ধরে, শুধুমাত্র রাফিন নামটা নেওয়ার সাথে সাথে সেই ছোট বাচ্চাগুলো পর্যন্ত ভয়ে চুপসে যায়। যখন রাতে ঘুম পাড়ানোর জন্য ছোট ছোট ছেলেমেয়েগুলোকে অনেক বোঝাতে হতো, রাফিন নামটা শুনলেই সেই ছোট্ট বাচ্চাগুলো ঘুমিয়ে যেত। রাফিন নামটা এতটাই হিংস্র আর ভয়ানক হয়ে উঠেছিল এই ভয়ঙ্কর বিশ্বে, যে বিশ্বের সম্রাট সমস্ত জায়গা দখল করেছিল, যার এক নামে প্রশাসন পর্যন্ত কেঁপে ওঠে। রাফিনের নামটা শোনা মাত্র যেন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ব্যক্তিটা ভয়ে সুস্থ হয়ে যেত। রাফিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, হা হা হা। ঘুমন্ত সিংহ যখন একবার জেগে ওঠে তখন তার এক হুঙ্কারে সমস্ত জঙ্গল কেঁপে ওঠে, আর জঙ্গলে থাকা সেই সমস্ত পশু বা জড় বস্তুগুলো বুঝে যায় যে জঙ্গলের রাজার রাফিন ঘুম ভেঙে জেগে উঠেছে রক্তের নেশায়। হা হা হা। রাফিনের মুখে এরকম ভয়ানক ভয়ার্থ কণ্ঠ শুনে যেন আকাশে বজ্রপাত আরো দ্রুত বেড়ে যায়। আকাশটা বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বজ্রপাতে বিকট আওয়াজে বারবার আকাশটা চিৎকার করে যেন আকাশটা এই দুনিয়ার মধ্যে ভেঙে পড়বে। মানুষগুলো ভয়ে রাস্তা থেকে সরে গিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। পুরো জায়গাটা রক্তে যেন রক্তাক্ত হয়ে উঠেছে, লাল রক্তে রঙিন হয়ে উঠেছে পুরো পিচ ঢালা রাস্তা সহ চতুর্পাশ। এখনও রাফিনের শরীর থেকে তাজা গাঢ় রক্তগুলো গড়িয়ে পড়ছে, রক্তে যেন গোসল করা হয়ে গিয়েছে রাফিনের। টাটা এবার পেছন ঘুরে তাকায়, রাফিনের দিকে তাকিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের হাত থেকে একটা বন্দুক নিয়ে বলে ওঠে,
তুই হয়তো জানিস না আমার নাম টাটা, কোনো কাজকে বাই বাই করা ছাড়া আমি হই না ঠান্ডা, তাই আমার নাম হয়েছে টাটা। কথাটা বলে টাটা বন্দুক নিয়ে তাক করে রাফিনের দিকে। রাফিন এটা দিকে উচ্চস্বরে হেসে ওঠে। রাফিনের এই হাসিটা যেন পৃথিবীর গতিবেগ আরও বেড়ে যায়। রাফিনের পেছনে দাঁড়িয়ে থাকা প্রায় 50 থেকে 100 জন কালো পোশাক আবৃত থাকা স্পাইপার হাতে ছেলেগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাফিন হেসে বলে ওঠে, হা হা হা। কোনো শিকারী যখন সুন্দরবনে কোনো প্রাণী শিকার করতে যায়, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের রাজা সিংহ যখন তার অহংকার ছাড়ে, তার অহংকারে যখন পুরো জঙ্গল কেঁপে ওঠে, ঠিক সেই মুহূর্তে শিকারী তার শিকার করার কথা ভুলে গিয়ে নিজের জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ঠিক এই মুহূর্তে তুই আছিস সিংহের সামনে, তাই মৃত্যু আসার আগেই, মৃত্যুকে নিজের চোখের সামনে দেখার আগেই তোর জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। কেননা তোকে আজকে এখানে এতটাই নির্মমভাবে হত্যা করব যে তোর মৃত্যু দেখে আগামী প্রজন্মের কাছে এক ইতিহাস হয়ে দাঁড়াবে। কথাটা শুনে কলিজার নাড়া দিয়ে ওঠে টাটার। কেননা টাটার সমস্ত লোক মর্মাহতভাবে এক একটা টুকরো হয়ে রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটে রয়েছে। যদিও কয়েকজন বেঁচে আছে, তবে তারাও আহত। তারপরেও টাটা নিজের দাপট করে রাখার জন্য বলে ওঠে, এই রাফিন, তুই হয়তো ভুলে যাচ্ছিস আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, আন্ডারওয়ার্ল্ডের বাচ্চা, আন্ডারওয়ার্ল্ডের রাজা, এই হলাম টাটা। আর যেখানে এই টাটার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর সেখানে তুই কোন খোসা ছাড়া একটা কলা। বিদ্যুৎ নেই, কেননা প্রচণ্ড গতিবেগে বজ্রপাত সাথে বৃষ্টি হচ্ছে, তাই নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আশেপাশে উপস্থিত থাকা কিছু মানুষ যৌথ বাহিনীকে কল করেছে, কিন্তু নেট সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাফিন আবারও একটা সিগারেট জ্বালায়। পেছনে প্রায় কয়েকশো ছেলেপেলে স্পাইপার হাতে দাঁড়িয়ে আছে, বন্দুক তাক করা টাটার দিকে। রাফিনের এই একটা ইশারাতে টাটার ভগ্ননীলা সাঙ্গ স্পষ্ট। টাটার চোখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। তারপরও উচ্চস্বরে হেসে বলে ওঠে, রাফিন, তুই হয়তো বলে যাচ্ছিস তুই যদি হস গেমার, তাহলে আমি হলাম মাস্টার কে মাইন্ড গেমার। আর তুই তো এখন আমার কাছে বাচ্চা রয়ে গেছিস। তুই যদি প্লেয়ার ছাড়া গোল দিতে পারিস, তাহলে আমি মাঠে রেফারি ছাড়াই খেলতে পারি। তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তুই যদি চলিস স্থল পথে, তাহলে আমি চলি আকাশ পথে। তুই যদি দিবি আমাকে একটা গোল, আমি তোকে দিব ডাবল গোল। কথাটা বলে আবারও হেসে ওঠে টাটা। রাফিনের বোঝা যায় টাটা নিশ্চয়ই কোনো কিছু করেছে, কেননা যার সামনে রাফিন নামের ভয়ঙ্কর মৃত্যু দাঁড়িয়ে আছে, সেখানে টাটার মুখের হাসি মানায় না। টাটা যখন হাসে তখন বুঝে নিতে হবে টাটা কোনো মাইন্ড গেম খেলেছে, কারণ টাটা সেই পুরনো দিনের খেলোয়াড়। মানুষের সাথে মাইন্ড গেম খেলাটা তার একটা নেশা। রাফিন টাটার দিকে বন্দুক তাক করে যখনই তার দলের ছেলেপুলোকে গুলি করতে যাবে, ঠিক তখনই টাটা হাতের ইশারা দিয়ে থামিয়ে দেয়। মুচকি এসে বলে ওঠে, রাফিন, তুই হয়তো বলে যাচ্ছিস আমি টাটা, পাক্কা খেলোয়াড়। সূর্য সন্ধ্যায় ডুবে আর সকালে উদিত হয়, আর আমার মাস্টার মাইন্ড খেলা অল টাইম খেলে থাকে তোদের সাথে। আমাকে মারার আগে তো পিছনে ঘুরে থাকা। টাটার কথা শুনে রাফিন সহ তার দলের ছেলেপিলেগুলো পিছন ঘুরে তাকায়, আর তাকাতে দেখতে পায় মাথায় বন্দুক থেকে এক সুন্দরী মেয়ের মাথায়। অবাক হয়ে তাকিয়ে আছে রাফিন সেদিকে। মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এক মুহূর্তে যেন বোকা বনে যায় টাটার কাছে। মেয়েটার মুখ থেকে মধুর কণ্ঠে ভেসে আসে, রাফিন, রাফিন। রাফিন মেয়েটার মুখে নিজের নাম শুনে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, কেননা মেয়েটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে টাটার ভাই রানা। রানা হেসে ওঠে। রানা হাসতে হাসতে টাটার উদ্দেশ্যে বলে ওঠে, হা 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 হা। এই রাফিন, এই রাফিন, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমরা কার লোক। এর আগে তো শুধু তোর বউকে মেরেছি, এবার তোকে সহ তোর ভালোবাসার এই প্রেমিকাকে তোর চোখের সামনে হত্যা করব, পারলে ঠেকিয়ে দেখা। হা 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 হা। রানা কথাটা বলার সাথে সাথে টাটা হেসে ওঠে। টাটার পাশে দাঁড়িয়ে থাকা তার কয়েকটা গুন্ডা এখনও বেঁচে আছে। টাটার সমস্ত লোক রক্তাক্ত হয়ে রাস্তার মাঝে পড়ে আছে। এখনও বজ্রপাত চলছে। রাফিন কোনো কথা বলে না, চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে
মেহেরের দিকে, কোনো কথাই বলে না। রাফিনের চোখের সামনে বারবার সেই পুরোনো দিনের একটা দৃশ্য ভেসে ওঠে, যে দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠলে সে রক্তের নেশায় পাগল হয়ে ওঠে। রক্ত যেন তার একটা নেশা, খুন করা হয়ে গিয়েছে তার পেশা। রাফিন পকেট থেকে সিগারেট বের করে আবারও একটা মুচকি হাসি দিয়ে এই বৃষ্টির পানিতে হাঁটু ভাঁজ করে পিছলা রাস্তার মাঝখানে বসে পড়ে। রাফিনের চারপাশে রাফিনের কয়েকটা ছেলে পিলে কালো পোশাক কেস পাইপার হাতে দাঁড়িয়ে আছে। সিগারেটের নিকোটিনের ধোঁয়াগুলো এই দমকা হাওয়ার সাথে রেজিস্ট্রি ও বজ্রপাতের সাথে মিলিয়ে নিয়ে এক রহস্যময় কণ্ঠে এক চিলতে ঠোঁটের হাসি নিয়ে ফুটিয়ে বলে ওঠে, তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি হলাম গভীর জলের মাছ। নাম আমার রাফিন, রক্ত আমার নেশা, খুন করা হলো আমার পেশা। দুটোকেই নিয়ে আমার জীবনযাত্রা। হা হা হা। কথাটা বলে হেসে ওঠে রাফিন। রাফিনের হাসিতে যেন থরথর করে কাঁপতে থাকে পুরো জায়গাটা সহ তার দলের ছেলে পেলেগুলো। অবাক হয়ে যায় রাফিনের এরকম কর্মকাণ্ডে। মৃত্যু যেখানে স্বয়ং দাঁড়িয়ে, যেখানে রাফিন হেসে ওঠে কি করে? রাফিনের উদ্দেশ্যে টাটা বলে ওঠে, হেসে নে, কারণ বন্দিকে মৃত্যুর আগে প্রাণ খুলে হাসতে দিতে হয়। তোর চোখের সামনে তো তোর বউকে মেরেছিলাম, আর এই সমস্ত মানুষের বিরুদ্ধে তোকে আর তোর প্রেমিকাকে উপরে পাঠিয়ে দিব। টিকিটটা ধরিয়ে দিব বিনা নিমন্ত্রণ ও টাকাতে। কথাটা বলে হেসে ওঠে আবার টাটা। অন্যদিকে রাফিনের মেহেরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহের নামের মেয়েটি বলে ওঠে, রাফিন, তুমি এদেরকে শেষ করে দাও। আমার কথা ভেবো না, কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। মানুষ তার জন্য ভাবে যাকে ভালোবাসে। আমার তো ভালোবাসার মানুষ নেই, তাই আমার কথা ভেবে নিজের প্রতিশোধকে থামিয়ে দিয়ে এদের কাছে হেরে গিয়ে নিজের জীবনটাকে মৃত্যুর পথে ঠেলে না দিয়ে এদেরকে শেষ করে দাও। এই জানোয়ারদেরকে বাঁচিয়ে রেখো না। মেহেরের মুখে টাটা ভাই রানা এরকম কথা শুনে হেসে ওঠে আর বলে ওঠে, হা 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 হা। চুপ শালি, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। বন্দুক আমার, বুলেট আমার, আর মুখ খুলছিস তুই। একটা বন্দুক, একটা বুলেট, সব খেলা শেষ। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। থমথমে বিরাজ করছে রাফিন, কোনো কথাই বলে না, চুপচাপ হয়েছে। পরিবেশটা গম্ভীর ভাব ধারণা করেছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে। চারিদিকে রাফিন সিগারেট শেষ করে রাস্তা থেকে উঠে দাঁড়ায়। তারপর সমস্ত শরীরকে একবার ছেড়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোরা হয়তো ভুলে যাচ্ছিস বনের রাজা সিংহ তাকে কখনো শিকার করতে হয় না, কারণ সে জানে তার শিকার করার প্রয়োজন হয় না। তার কাছে শিকার হতে নিজেই চলে আসে, কারণ তার হুঙ্কার সমস্ত জঙ্গলকে কাঁপিয়ে তোলে। হা হা হা। কথাটা বলে হাসির ইদারা দেওয়ার সাথে সাথেই কোথা থেকে যেন বন্যার মতো, বিদ্যুতের মতো শিলাবৃষ্টির নাইস পেপারের বুলেট ক্ষত বিক্ষত করতে থাকে। টাটার একটা লোকের সাথে রানা মাটিতে লুটিয়ে পড়ে। শরীরটা মুহূর্তের মধ্যেই ক্ষত বিক্ষত হয়ে যায় গুলির আঘাতে। শরীরটা ছিদ্র ছিদ্র ফোটাতে আকৃতি ধারণ করেছে। রানার মৃত শরীরটা রাস্তার মাঝখানে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। টাটা নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে চমকে ওঠে। কোথা থেকে গুলি চালানো হয়েছে সেটা দেখার জন্য আশেপাশে তাকিয়ে থাকা মানুষগুলোকে সবাই ওপরে দেখতে পায় প্রায় 10 থেকে 15টা হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান নিয়ে কয়েকশো কালো পোশাকে ঢাকা মানুষ তার হাতে দাঁড়িয়ে আছে। অসংখ্য ছেলেপুলে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা কেঁপে ওঠে। গুটি গুটি পায়ে রাফিন এগিয়ে যাচ্ছে টাটার দিকে। টাটা ভয়ে পিছুতে থাকে। মৃত্যু যে তার সামনে। হঠাৎ করে টাটা গুলি চালায় রাফিনের দিকে, কিন্তু বন্দুক থেকে বুলেট বের হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়ে টাটা। কেননা রাফিন চোখের পলকে পেটের মাঝ বরাবর ধারালো একটা জর্দার থেকে তৈরি করে আনা দেশের চাইনিজ তরবারিটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। যখনই গলার ওপর সেই ধারালো ছুরিটা দিয়ে চালাতে যাবে, তখনই পেছন থেকে প্রায় কয়েকশো সেনাবাহিনী ঘিরে ধরে। সেনাবাহিনীর প্রধান বলে ওঠে, মিস্টার রাফিন, আপনি নিজে হাতে আইন তুলে নেবেন না তো তাকে ধরার জন্য আমাদের বাংলাদেশ প্রশাসন ও যৌথ বাহিনী আছে। আপনি অস্ত্র ফেলে দিন। আপনাদের সবাইকে চারদিক থেকে ঘিরে রেখেছে আমাদের যৌথ বাহিনী। কথাটা বলার সাথে সাথে রাফিন থেমে যায়। চারিদিক দিয়ে রাফিনকে ঘিরে ধরা হয়েছে। সেনাবাহিনীর সাথে টাটাকেও রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে। পুরো জায়গাটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। চারিদিকে রক্ত ছাড়া ছড়াছড়ি বৃষ্টি। বাড়িতে যেন রক্তের সমুদ্র বয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করেছে। আবহাওয়া এখনও গম্ভীর হয়ে আছে। আকাশে মেঘ ভাসার কারণে আকাশ এখনও অন্ধকার। মেঘাশূন্য আকাশ নয়। আপনাদের জানার ইচ্ছে করছে না যে কেই রাফিন, বা এতক্ষণ কি হচ্ছিল এখানে? এটা তো ছিল শুধুমাত্র ট্রেলার। এখন হবে আসল খেলা। চলুন আপনাদের অতীত থেকে ঘুরিয়ে আনি। কে এই রাফিন? রাফিন এমন একটা ছেলে যার পরিচয় দেওয়ার আগে কোনো কিছু নয়, বলতে গেলে সাধারণ একটা গ্রামের ছেলে, যাকে সবাই নিজের ছেলে, নিজের ভাই, নিজের ভাতিজা, অনেকে অনেক নাম ধরেই ডাকে। পুরো গ্রামের নাম করা ও খ্যাতিপূর্ণ ব্যক্তি হচ্ছে এই রাফিন। সরল সাদা ফোলাফেলা, তার মনে নেই কোনো কাদা।
মানুষের সাথে তার অনেক ভালোবাসা। রাফিনরা 3 বন্ধু, রাফিন, রাফসান, রাফি। 3 বন্ধু গ্রামের নেতা, সবাই তাদের খুব ভালোবাসে। মানুষ যে কোনো সমস্যাতে ঝাঁপিয়ে পড়ে তারা 3 জন মিলে। রাফিনের যেমন আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, ঠিক তেমনই রাফসান আর রাফি, তাদেরও পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তবে রাফসান বিয়ে করেছে, রাফি এখনও বিয়ে করেনি। তারা 3 বন্ধু মিলে গ্রামের চেয়ারম্যানের বাড়িতে কাজ করে, দিন খায় দিন যায়। রাফিন লেখাপড়া করে, তবে রাফসান আর রাফি তাদের লেখাপড়া করে না। সবাই গ্রাম সকলে জানে রাফিন চেয়ারম্যানের মেয়ে। ফাইমা আক্তার লিসাকে ভালোবাসে, আর চেয়ারম্যান তা মেনে নিয়েছে। রাফিন এবার অনার্স 3rd ইয়ারে পড়ছে। এটা কমপ্লিট করলেই সে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। মাঠে কাজ করছে রাফি আর রাফসান। বলতে গেলে তারা চেয়ারম্যানের কৃষি থেকে শুরু করে খামার পর্যন্ত সকল কিছুই দেখভাল করে। রাফি আজকে একাই গরুর ঘাস কাটছে মাঠে। আনমনে রাফি গান গাইছে, গান গেয়ে চলছে, আর মনের সুখে আনন্দে যেন তার মন নেচে উঠছে, সাথে ঘাস কাটছে। গানের সুরে বলে উঠছে রাফি, বসন্তকালে পাখি তুই আমার হইলি না, নতুন রঙে রঙিন কইরা উড়াল দিলি তুই দূর আকাশে, আপন মানুষ চিনলি না রে, আপন মানুষ চিনলি না। রাফির মনের সুখে গান গেয়ে চলেছে আর গরুর জন্য খাবার জোগাড় করছে। এমন সময় হঠাৎ থেকে পেছন থেকে সাইকেলের বেল বাজিয়ে কেউ একজন বলে ওঠে, এই রাফি, তুই একাই কেন ঘাস কাটছিস? রাফসান কোথায় গিয়েছে? রাফসান বাসায় গেছে, ভাবির নাকি বাপের বাড়ি থেকে লোক এসেছে, তাই দেখা করতে গেছেন। ও আচ্ছা, ঠিক আছে, তুই দ্রুত ঘাসগুলো কেটে সাইকেলে দিয়ে দে, আমি নিয়ে গিয়ে খাবার দিয়ে দেই। তা ঠিক আছে, কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? আরে গাধা, আজকে ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তাই ভার্সিটিতে ক্লাস করিনি, কালকে থেকে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল এখান থেকে। ছাগলগুলোকে খাবার দিয়ে মুরগিগুলোকেও দিতে হবে, সাথে কোয়েল পাখিগুলো খাবার দিতে হবে। কি, তুই এখনো পাখিগুলোকে খাবার দিসনি? ডিমগুলো সংগ্রহ করেছিস? হ্যাঁ, ডিমগুলো তুলেছি, বাট খাবার দেয়নি। তাড়াতাড়ি চল। তারপর তারা সমস্ত ঘাস নিয়ে সাইকেল করে রওনা দেয় চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করতে চেয়ারম্যান বলে ওঠে, কি রে রাফিন, তুই এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে? তুই তো বলে কলেজে গিয়েছিলি। হ্যাঁ চাচা, কলেজে গিয়েছিলাম, ভর্তি হয়ে চলে এসেছি। কাল থেকে কলেজে যেতে হবে, প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছি। ভালো করে লেখাপড়া কর আর নিজের গ্রামের নাম উজ্জ্বল কর। তারপর চেয়ারম্যান সাহেব সেখান থেকে চলে যায়। রাফিন আর রাফি মিলে সব গরুগুলোকে খাবার দিতে থাকে। গরুগুলো খাওয়া দাওয়া দিয়ে তারা চলে আসে কোয়েল পাখির খামারে। সেখানে গিয়ে কোয়েল পাখির খাবারগুলোও দিতে থাকে। ও হ্যাঁ, কারো যদি কোয়েল পাখি লাগে অবশ্যই আমাকে নক দিবেন, আমরা কোয়েল পাখি বিক্রি করে থাকি। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম মুরগিও পাবেন। তারপর যারা কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে বাইরে বের হয়। বাইরে বের হবার সাথে সাথে কেউ একজন বলে ওঠে, কি ব্যাপার মিস্টার, এত কাজের মধ্যে কি আমায় ভুলে গেছেন? পেছনে তাকিয়ে দেখতে পায় রাফিন তার ভালোবাসার মানুষ লিসা দাঁড়িয়ে আছে। লিসা আবারও বলে ওঠে, কি ব্যাপার, কলেজের প্রথম দিন কেমন কাটলো আপনার? ভার্সিটি আবার কেমন কাটবে, গেলাম, ভর্তি হলাম আর চলে এলাম। আমার তো বিশ্বাস হয় না, ভার্সিটিতে এত মেয়ে থাকতে আপনি চলে এলেন। রাফিন এবার লিসাকে বিরক্ত করার জন্য বলে ওঠে, আর বলো না, কলেজে গিয়ে থাকতে পারলাম না, একটা মেয়ে যাওয়ার সাথে সাথে আমার পেছনে পড়েছে। সে নাকি আমাকে বিয়ে করতে রাজি আছে, তার বাবা অনেক বড় বিজনেসম্যান, খুব জোর বাঁচা বেঁচে গেছি। লিসা এটা শুনে তো রেগে মেগে একেবারে আগুন হয়ে গেছে, নিজের রাগে কন্ট্রোল করতে পারে না। রাফিন মাথার পেছনে হাত দিয়ে চুলের মুঠি খামচে ধরে। রাফিনের ঠোঁটের মাঝখানে নিজের ঠোঁট ডুবিয়ে কামড় বসিয়ে দেয় আর বলে ওঠে, আমাকে মিথ্যা গল্প শোনার জন্য এটাই তোর শাস্তি। বলে চলে যায় লিসা। কিছুদিন পর তাদের বিয়ে। লিসা দেখতে খুব সুন্দর, এই রূপবতী গুণবতী মিশক একটা মেয়ে, সবার সাথে সহজে মিশা যায়, অনেক ভদ্র ও নর্ম। তারপর তারাই কাজ শেষ করে চলে আসে স্কুল মাঠের দিকে। সেখানে রাফি আর রাফসান বলে ওঠে, কিরে, খামারের সব কাজ শেষ হয়ে গেছে? তোর বাড়ির কাজ মিটেছে? হ্যাঁ, আমার বাড়ির কাজ শেষ। তারপর তারা গ্রামের মানুষদের সাথে আড্ডা দিতে থাকে, সবার খোঁজ খবর নেয়। এইভাবেই দিন কেটে যায়। পরের দিন রাফিন ভার্সিটিতে যায়। ভার্সিটিতে গিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করে। আজকে রাফিন গাড়িতে করে এসেছে, অর্থাৎ বাসে সাইকেল নিয়ে আসেনি। ভার্সিটির ভেতর প্রবেশ করছে আর ভার্সিটিটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি? আর ভার্সিটিতে নতুন নাকি? হ্যাঁ, আমি এই ভার্সিটিতে নতুন অনার্স 3rd ইয়ারে পড়ি। ও আচ্ছা,
তোকে তো দেখতে বেশ হ্যান্ডসাম। তাহলে তো তুই আমার ক্লাসমেট। আর হ্যাঁ, আমি রানী। আমরা ফ্রেন্ড হতে পারি। ওকে, ঠিক আছে। তারপর রানী গিয়ে নেহার সাথে পরিচয় করিয়ে দেয়, সাথে বাকি বন্ধু বান্ধবের সাথে ক্লাস শেষ করে রাফিন আবার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে চেয়ারম্যান সাহেব বলে ওঠে, রাফিন, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেব। তাই তোমরা কালকে শহরে গিয়ে কেনাকাটা করে আসবে। কিন্তু চাচা, এত তাড়াতাড়ি? দেখো বাবা, না করো না। আমি অসুস্থ মানুষ, কোন সময় কি হয়ে যাবে বলা যাবে না। তাই তোমাদের 2 হাত 4 করে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। রাফিনের কোনো কথা বলে না। লিসা এই কথা শুনে মহা খুশি। রাফি আর রাফসান পুরো গ্রাম ঢোল পেটাতে পেটাতে গলা ফাটিয়ে সবাইকে বিয়ের নিমন্ত্রণ দিতে থাকে। রাফিন আর লিসার বিয়ের কথা শুনে সবাই খুশিতে আত্মহারা হয়েছে। যে যেভাবে পাচ্ছে সবাই তাদের বিয়ের উৎসবে নিজেদের উপস্থিত করছে। এখন থেকেই যেন বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো রাফিন তার কাজ শেষ করে সকালবেলা বাস স্টেশনে দাঁড়িয়ে আছে। রাফিন আর লিসা গ্রামের সকলে মোটামুটি এসেছে তাদের এগিয়ে দেওয়ার জন্য, কেননা তারা শহরে যাচ্ছে গ্রামের সকলের জন্য বিয়ের কেনাকাটা করতে। রাফি আর রাফসান যেতে চেয়েছিল সঙ্গে, কিন্তু খামারের এত কাজ পড়ে আছে, তারা দুজন গেলে পুরো খামার ভেঙে পড়বে, যার কারণে তারা যেতে পারেনি। বাস চলে এসেছে, বাসে চড়ে বসে। এমন সময় রাফসান বলে ওঠে, দেখ ভাই, সাবধানে যাবি। কোনো সমস্যা হলে দ্রুত কল করবি। আমরা পুরো গ্রাম ভেঙে যাব। আমরা ভাই মূর্খ সূর্খ মানুষ, শুনেছি শহরের মানুষগুলো ভালো নয়। তাই সাবধানে যাস, কোনো সমস্যা হলে কল করিস। রাফির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। বাস শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলছে তার আপন গতিতে শহরের উদ্দেশ্যে। গ্রামে এখন থেকেই বিয়ের এক উৎসব শুরু হয়েছে। গ্রামের সকলেই ভালোবাসে চেয়ারম্যান সাহেবকে এবং তার পরিবারকে। চেয়ারম্যানের মেয়ে এবং গ্রামের সকলের ছেলে রাফিন, দুজনকেই ভালোবাসা একত্রিত হতে চলেছে। এক পবিত্র বন্ধনে তারা পুরো গ্রাম ভালো করেই সাজানো হয়েছে। শহর থেকে ফিরলে রাফিন ও লিসা পরের দিন তাদের বিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যানের বাড়ির অনেক সুন্দর করে সাজানো শুরু হয়েছে। গ্রামটাকেও সৌন্দর্যে আলোকিত করা হয়েছে। শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিও মানুষজনকে দাওয়াত করা হয়েছে। শহরে পৌঁছে যায় রাফিন ও ভাইসা। এই ব্যস্ত শহরে ইট পাটকেল ও ধুলোবালিতে মিশে থাকা বায়ু দূষণ, মানুষকে চাপা কান্না, আর্তনাদ সব যেন মিশ্রিত হয়ে দূষিত হয়ে উঠেছে এই শহরে। পাপের শহরে ঢাকা শহরে হাজারো ব্যস্ততায় মানুষগুলো দিন শেষে ক্লান্ত হয়ে নিজেদের ঘরে ফিরে যায়। সুন্দর একটা দামি রিসোর্টে একটা রুম ভাড়া নিয়েছে রাফিন ও লিসা। রুমের ভেতর প্রবেশ করায় অনেকটা জার্নি করেছে তারা। চপ করে এলিয়ে দেয় রাফিন। এটা দেখে লিসা রাফিনের ওপর শুয়ে পড়ে আর বলে ওঠে, আর মাত্র 2টা দিন, এখন দেখবো কি করে আমার হাত থেকে তুমি বাঁচতে পারো। এই কথা শুনে রাফিন এবার উল্টো হয়ে বিছানার উপর ফেলে দেয় লিসাকে। আর লিসার ওপর উঠে যখনই কিস করতে যাবে তখনই লিসা বলে ওঠে, না না, একদম নয়। যা হবে সেটা বিয়ের পর, তখনই দেখা যাবে। সেখানেই খেলার ময়দানে দেখা হবে তোমার সাথে। কথাটা বলে রাফিনকে ধাক্কা দিয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে তারা পুরো শহর ঘুরতে থাকে। মোটামুটি কেনাকাটা করতে রাত কোনো রকমে শেষ করে পরের দিন কেনাকাটা করার জন্য তারা শপিং মলে যায়। অনেক কেনাকাটা করার শেষে সবগুলো ছবি তুলে পাঠিয়ে দেয় রাফি এবং রাফসানের ফোনে। গ্রামের কি অবস্থা সেগুলো খোঁজখবর নেয় রাফিন আর লিসা। তাই সন্ধ্যা হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। ভীষণ ক্ষুধা পেয়েছে দুইজনের, তাই কোনো কিছু না ভেবে চলে যায় একটা রেস্টুরেন্টে খাবার খেতে। টেবিলে বসে পড়ে দুইজন। রাফিন বলে ওঠে, তুমি কি খাবে বলো? তুমি যা খাওয়াবে। ওকে। তারপর রাফিন উঠে গিয়ে ওয়েটারকে খাবার অর্ডার করার জন্য সেদিকে যায়। আর 1 সেকেন্ডের বেশি মানুষ ক্রাইম করে ফেলেছে, ক্রাইম বোর্ড খেলছে। দেখতে কেমন যেন গুন্ডাদের মতো। পুরো রেস্টুরেন্ট ফাঁকা, শুধুমাত্র একাই বসে আছে লিসা। হঠাৎ করে লিসার মনে হলো ভিডিও করবে, তাই ভিডিও করার জন্য মোবাইল ফোনটা বের করে সম্পূর্ণ রেস্টুরেন্টের ভিডিও করতে থাকে। অন্যদিকে একটা মানুষকে বেঁধে রাখা হয়েছে 2 হাত রশি দিয়ে 2টা প্লেয়ারের সাথে। লোকটা বেশ ক্লান্ত, মুখ থেকে রক্ত পড়ছে, অনেক মান মেরেছে। ক্লান্ত হয়ে মাথা নিচ দিয়ে ঝুলিয়ে মুখ থেকে গড়গড়িয়ে পড়ছে তার রক্ত। আর খেলছে বেশ কিছু মানুষ। হঠাৎ করে সেই ক্লান্ত পথিক মানুষটা বলে ওঠে, ভাই টাটা, আমাকে ছেড়ে দাও, আমি কোনো কিছুই জানি না। কোথায় আছে এবি তা আমি জানি না। হঠাৎ করে ইমরান নামের ছেলেটার কথাটা টাটা নামের উপস্থিত থাকা মানুষগুলোর কানে যাওয়ার সাথে সাথে ক্রাইম বোর্ডের উপর থেকে হাত উঠিয়ে নেয় আর ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকায় ইমরান নামের ছেলেটার দিকে।
টাটা নামের মানুষটার চুলগুলো ঘাড় পর্যন্ত, চুলগুলো বড় বড়, ঠোঁটে একটা কাটা চিহ্ন, গালে আঁচড়ের দাগ, কেমন যেন ভয়ঙ্কর একটা আকৃতির মানুষ। সামনে এগিয়ে আসতে থাকেন টাটা নামের মানুষটা। যত এগিয়ে আসতে তত যেন ইমরান নামের ছেলেটার গলা শুকিয়ে যাচ্ছে। টাটা বলে ওঠে, না মামা টাটা, এই পৃথিবীতে না বলতে আমি কোনো কিছু জানি না। টাটা নামের ছেলেটার কথা বলার সাথে সাথে ইমরান নামের ছেলেটার লজ্জাস্থানে মারে এক লাথি। সাথে সাথে ব্যথায় কুকিয়ে ওঠে ইমরান, বলে ওঠে, তোরা আমাকে যদি টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিস, তারপরেও আমি কোনো কিছুই বলবো না। এবি যদি জানতে পারে, তোদেরকে রাস্তার কুকুরদের মতো ভয়ঙ্কর অবস্থা করে ছাড়বে। আগে তোকে মারি, তারপর তোর ভাই এবিকে দেখছি। এই শহরে শুধু একজন রাজত্ব করবে, আর সেটা হলো টাটা ভাই। 4-5টা ভিডিও করেছিল লিসা। এমন সময় হঠাৎ করে ফোনের ক্যামেরায় খুনের দৃশ্য দেখে চমকে ওঠে। হ্যাঁ, টাটা ইমরান নামে ছেলেটার গলায় ব্লেড দিয়ে টান দেওয়ার সাথে সাথে পিনকি দিয়ে কেটে শিরা উপর শিরা দিয়ে রক্ত বেরোতে থাকে। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা মোবাইল ক্যামেরায় দেখে চমকে ওঠে। পেছন ঘুরে টাটা তার দলবল তাকাতেই দেখতে পায় একটি মেয়ে সম্পূর্ণটা ভিডিও করেছে। তার ঠিক কিছুক্ষণ পরেই রাফিন এসে পাগলের মতো খুঁজতে থাকে লিসাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে লিসা কোথায় গেল সে বুঝতে পারে না। হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে আর মোবাইল একটা ভিডিও আসে, সাথে একটা লোকেশন। ভিডিওটা দেখে সে বুঝতে পারে এখানে যেই লোকগুলো ছিল তারাই কিডন্যাপ করেছে লিসাকে। এটা দেখার সাথে সাথে রেগে মেগে লোকেশন অনুযায়ী হোটেলে একটা বাইক নিয়ে রওনা দেয় রাফিন। অন্যদিকে একটা টেবিলের সাথে বেঁধে রেখেছে লিসাকে, হাত পা বেঁধে রেখে মুখে কাপড় বেঁধে রেখেছে। চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য ছেলে পিলে, সবাই খিলখিল করে হাসছে। লিসার শরীর থেকে কাপড় সরিয়ে নিয়েছে, লজ্জাস্থান ছাড়া সমস্ত কাপড় সরিয়ে নিয়েছে। টাটার ভাই রানা বলে ওঠে, ভাই, ওর প্রেমিক আসার আগেই ওর সাথে একটু মাস্তি করে নেই। এই কথা শুনে টাটার ভাই হাসতে হাসতে বলে ওঠে, আরে পাগল, মাস্তি করবি কি? তোরা ওর সাথে বাসর বাসর খেলবি। এটা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। রানা নিজের বেল্ট খুলে যখনই লিসার ওপর উঠে কিস করতে যাবে তখনই হঠাৎ করে কেউ একজন ঝকটের গতিতে বাইক নিয়ে এসে রানার মাথায় আঘাত করে। সাথে সাথে রানা ছিটকে গিয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ করে বাইকের শব্দে রানার চিৎকারে পেছন ঘুরে সবাই দেখতে চমকে ওঠে, কেননা বাইকের উপর কেউ একজন হিরোদের স্টাইলে বসে আছে। এদিকে টাটা বলে ওঠে, ওই তো ওর প্রেমিকা চলে এসেছে, ওকে ধরে রাখো। আর রানা ওর সামনে ওর প্রেমিকাকে ধর্ষণ করবে, ওর চোখের সামনে বাসর বাসর খেলবে। কথাটা বলার সাথে সাথে টাটার লোকগুলো রাফিনকে ধরার জন্য যায়। হ্যাঁ, রাফিন এখানে চলে আসে। রাফিনের সাথে তাদের মারামারি হতে থাকে। এক পর্যায়ে রাফিনকে তারা মেরে আধমরা করে ফেলে, তারপর রাফিনকে ফ্লোরে ফেলে রাখে। লিসা সবটা দেখেই কান্না করতে থাকে। রানা লিসার উপর উঠে জোর করে তাকে ধর্ষণ করতে থাকে। লিসার চিৎকারে যেন রাফিনের কলিজাটা ফেটে যাচ্ছে। রাফিন সারা শরীর থেকে রক্ত পড়ছে, মাথা ফেটে গড়গড় করে রক্ত পড়ছে। এক এক করে সবাই মিলে লিসাকে ধর্ষণ করে। লিসা এসব অত্যাচার সহ্য করতে না পেরে এক চিৎকার মেরে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে রানা বলে ওঠে, ভাই, এ তো দেখছি উপরের টিকিট কেটে ফেলেছে, এ তো যেন লড়তে না পারে। এটা শুনে টাটা হেসে ওঠে। রাফিন একদম নিস্তব্ধ হয়ে গেছে, বাকরুদ্ধ, কোনো কথা বলে না। কেমন যেন এক অন্যরকম হয়ে উঠেছে রাফিন। রাফিনের কানে কথা ভেসে আসে, কিন্তু কোনো রেসপন্স রাফিন দেখায় না। টাটা বলে ওঠে, প্রেমিকা যখন শেষ তাহলে প্রেমিককেও শেষ করে দে। টাটার কথাটা বলার সাথে সাথে একটা ছেলে একটা ছুরি নিয়ে রাফিনের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই হাসতে থাকে। রাফিন হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে আছে। ছেলেটা এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে কারো আহা বলাতে সবাই সেদিকে তাকাই দেখতে পায় তাদের দলের ছেলেটার গলা কাটা মুরগির মতো ছটফট করছে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। রাফিন যেন কেমন এক হিংস্র হায়না হয়ে ওঠে। চোখগুলো বড় বড় লাল বর্ণ আকৃতি ধারণ করেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। রক্ত যেন দ্রুত চলাচল করছে। রানা সহ সবাই এগিয়ে আসতে থাকে রাফিনকে মারতে। রাফিন এক এক করে সবাইকে এলোপাত্রি পেটাতে থাকে। রাফিনের হাতের সবাই নির্মমভাবে আহত হতে থাকে। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের মৃত্যু দেখে কান্নায় ভেঙে ওঠে। টাটা এবার লিসার গলায় একটা ছুরি চালিয়ে দেয়। এটা দেখে রাফিন দৌড়ে গিয়ে টাটার হাত থেকে ছুরিটা নিয়ে তার দলের বেশ কয়েকজন ছেলেকে মেরে ফেলে। কারো শরীরে মাথা নেই, কারো শরীরে হাত নেই, রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো জায়গাটা। রাফিন সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে। প্রায় সবাইকে মেরে ফেলেছে রাফিন, মাত্র কয়েকজন বেঁচে আছে। রাফিন টাটার ছোট ভাই। মাসুদের গলায় ছুরি ধরে যখনই টান দিতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে। সাথে রাফিন ও রাফসান ও চেয়ারম্যান সাহেব, গ্রামের কয়েকজন সম্মানীয় ব্যক্তি। পুলিশ দেখে টাটা সেখান থেকে পালিয়ে যায়। মাসুদ রানা ধরে ফেলে। পুলিশ বলে ওঠে, রাফিন সাহেব প্লিজ, আমরা চলে এসেছি, আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীকে আমাদের হাতে তুলে দিন, যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।
রাফিন কেমন যেন অন্যরকম হয়ে গেছে। কে এসেছে, কে কি বলছে, কোনো কিছুই যেন তার খেয়াল নেই। কারো কথাই যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, অন্যরকম হয়ে গিয়েছে। রাফিন শান্ত শিষ্ট নম্র ভদ্র স্বভাবের ছেলেটা যেন হঠাৎ করেই এক অন্য রাজ্যের রাজা হয়ে উঠেছে। পুলিশটা আর কিছু বলতে যাবে তার আগে মাসুদ মাটিতে লুটিয়ে পড়ে, কারণ মাথা থেকে শরীরটা আলাদা আরেক দিকে গড়াগড়ি খাচ্ছে। যেভাবে পাঠা ছাগলকে বলি দেওয়া হয় ঠিক সেভাবেই ছটফট করতে থাকে মাসুদের দেহটা। পুলিশ অফিসারগুলো ব্যর্থ হয়ে কী করবে বুঝতে পারে না, সবাইকে নিয়ে চলে যায়। মাসুদের ডেড বডিটা সহ সকলের ডেড বডি নিয়ে চলে যায়। রাফিন লিসার লাস্টের কাছে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পেছন থেকে চেয়ারম্যান বলে ওঠে, রাফিন বাবা চল, আর এখানে ভেবে থাকিস না। আমার মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না, অন্তত মেয়েটার শেষ কাজ করার সুযোগটুকু দে। রাফিনের শরীর থেকে এখনও রক্ত গড়িয়ে পড়ছে। চেয়ারম্যানের কথা শুনে রাফিন ও রাফসান লিসার লাশটা যখনই গাড়িতে তুলতে যাবে তখনই রাফিন রাফসানের আর রাফির হাত ধরে বলে ওঠে ভয়ঙ্কর কণ্ঠে, ততক্ষণ পর্যন্ত কেউ আমার কলিজার গায়ে হাত দিবে না, যতক্ষণ না আমি আমার ভালোবাসার খুনের প্রতিশোধ নিতে পারছি। খুনের খুনিদেরকে যতক্ষণ না দাফন করতে পারছি, ততক্ষণ আমার প্রিয় তোমাকে দাফন করব না। কথাটা বলে লিসার লাস্ট ডেকে নিয়ে চলে যাসে সেটাতে আইস ব্লক করে রেখে রাফিন পুরো ভেঙে পড়ে, কেমন যেন হয়ে গিয়েছে, কোনো কথা বলে না। পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। সুখের গ্রাম যেন দুঃখের বিলাসিতায় নেমে আসে। সবার মুখে বিষণ্ণতায় ছেড়ে যায়। দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। গ্রামের হাসি খুশি নাই। রাফিন চুপচাপ হয়ে গেছে, নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। কেমন যেন দেখতে হয়ে গিয়েছে, বড় বড় চুল হয়ে গিয়েছে, দাড়ি হয়েছে। বারান্দায় বসে আছে রাফিন। হঠাৎ করে রাফিনের ঘাড়ে কেউ একজন হাত রেখে বলে ওঠে, কিরে রাফিন, আর এভাবে কতদিন থাকবি? না আমার মেয়েটাকে দাফন করতে দিয়েছিস, না তুই কোনো কিছুই করছিস। সেই 15 দিন থেকে 1 মাস হয়ে গেল, পাগলের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছিস। রাফিন কোনো কথা বলে না। রাফসান বলে ওঠে, দেখ ভাই রাফিন, এভাবে প্রতিশোধ নেওয়া যায় না। প্রতিশোধ নিতে হলে নিজেকে তৈরি করতে হয়। তাছাড়া আমি অলরেডি খবর পেয়ে গেছি। আমি খবর নিয়েছিলাম সে হামলাকারীদের বিরুদ্ধে, যারা তোদের ওপর হামলা করেছিল তারা অনেক বড় গ্যাং চালায় ঢাকা শহরে। মোস্ট ক্রিমিনাল, সবাই তাদের ভয় করে অনেক খুন খারাপের সাথে এবং বেআইনি কাজ কারবারের সাথে জড়িত আছে। তার নাম হচ্ছে টাটা। এই শহরে থাকা আরও বাকি মাস্তানকে মেরে ফেলে সেই শহরের রাজা হতে চায়। রাফিনের মুখে এরকম কথা শুনে এবার কেমন যেন নড়চড়া করে ওঠে রাফিন বলে ওঠে, সেই শহরে যাওয়ার ব্যবস্থা করো, যে শহরে নতুন এক ইতিহাস লেখা হবে, যার নাম শুনলে থরথর করে সেই শহরের ভূমি কেঁপে উঠবে। যারা নামে পুরো শহর জয়ের ধ্বনি দিবে, নতুন এক নাম শুরু হবে সেই শহরে, যে নামে সবাই থরথর করে কাঁপবে, দ্য গ্যাংস্টার মাইকেল। রাফিন কথাটা বলার সাথে সাথে কেমন যেন থরথর করে কেঁপে ওঠে প্রকৃতির সৌন্দর্যে ভরা প্রকৃতির দৃশ্য, এই জড়ো বস্তুগুলো। চেয়ারম্যান সাহেব বলে ওঠে, রাফিন, প্রতিশোধ নেওয়ার আগে, ওই শহরে যাওয়ার আগে নিজেকে তৈরি করে এখান থেকে ওই শহরে যেতে হবে। লিসার মৃত্যুর পর থেকে রাফিন কথা বলা কমিয়ে দিয়েছে। খুব কম কথা বলে, যা বলে তা ভেবে চিনতে বলে। কোনো কথা ছাড়াই উঠে যায় প্রতিশোধ নেওয়ার জন্য। ট্রেনিং শুরু হয়ে যায়। এই রাফিনের সঙ্গে যোগ দেয় রাফসান ও রাফি। প্রতিশোধ নেবার বিশ্বের মানচিত্রে নতুন এক গ্যাংস্টার নামে রচিত হতে চলেছে, যার নামে সবাই মাথা চোকাতে বাধ্য হবে, যার নাম জুড়ে বিশ্বের মানচিত্রে আতঙ্কের এক ভয়াবহতা ছড়িয়ে পড়বে। দ্য গ্যাংস্টার মাইকেল নিজেদের তৈরি করে নিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা অপারেশনে গিয়েছে 3 বন্ধু মিলে। আতঙ্ক মোটামুটি ছড়িয়ে পড়েছে পাড়াপাশি শহরগুলোতে। সকাল 8টা বাজে। বাস থেকে নামছে 3টা ছেলে, কেমন যেন হ্যাংলা টাইপের দেখতে। দেখেই বোঝা যায় গ্রামের ছেলে। সবার সেদিকে হা করে তাকিয়ে আছে। পরনে লুঙ্গি আর শার্ট, স্যাম্পের জুতা। হেঁটে চলেছে আপন গতিতে গন্তব্যহীন উদ্দেশ্যে। মূলক ফায় হেঁটে চলেছে তারা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হা করে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। সবাই শুধু দেখছে সে 3 জন ব্যক্তিদের দিকে। 3 জন ব্যক্তি দেখতে পুরো অদ্ভুত, কেমন যেন পুরোনো আমলের বয়স্ক মানুষের মতো দেখতেই। শহরে যেন তাদের এরকম ম্যাচ করছে না। তাদের পরনে থাকা লুঙ্গি শার্ট জুতা এই শহরের সাথে যেন মানানসই নয়। সবাই দেখছে, কেউ কেউ হেসে চলেছে, হেঁটে চলেছে আপন গন্তব্যে। পাশ দিয়ে সাইসে করে বাইক নিয়ে অনেক কিছু রকেটের গতিতে বেরিয়ে যায়। ধুলো বালি ইট পাটকেলের এই দূষিত শহরে সবাই নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত। পাশের মানুষরা কি করছে, কে কি বিপদে আছে, কারো সেদিকে দেখার সময় নেই। নিজের স্বার্থে সবাই ছুটছে এই বিষাক্ত দূষিত শহরটাতে। যানবাহনে ঘিরে এই ঢাকা শহর কানায় কানায় পরিপূর্ণ মানুষের ব্যস্ত শহর। 3 জন মানুষ হেঁটে চলেছে।
হঠাৎ করে তাদের চোখ যায় রাস্তার দিকে। একটা মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তা ঠিক মাঝখানে একটা খাবারের জিনিস পাউরুটি পড়ে আছে। ছোট ছেলেটা ক্ষুধার জ্বালায় কান্না করছে। মহিলাটা সেদিকে তাকিয়ে আছে ভয়ে, এগিয়ে যাওয়ার সাহস পায় না। মহিলাটি কান্না করে ফেলেছে, চোখ দিয়ে পানি পড়ছে। এত গাড়ি, এত যানবাহন যে মহিলাটার সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না, কেননা একবার পা বাড়াতেই মৃত্যু নিশ্চিত। মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না, কেননা সে খুব অসহায়। পথিক মহিলাটির কারো কাছে সাহায্য চাইবে? এ শহরে কেউ যে সাহায্য করবে না। সে ক্ষুধার্ত ছেলেটিকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সেই ক্ষুধার্ত তৃষ্ণা মেটানোর জন্য পাউরুটিটা নিয়ে তাকিয়ে থাকে, যেটা হাজারো গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছে। পাউরুটিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গাড়ি চাপা পড়ে যাবে, ক্ষুধার্ত শিশুটি বাঁচাতে পারবে না। সেই অজানা তিনজন প্রকাশিত অপরিচিত মানুষ সেই মহিলাটার দিকে তাকাচ্ছে আর রাস্তার মাঝখানে বারবার তাকাচ্ছে। অবশেষে এই তিনজনের ভেতর একজন বুঝতে পারে গুটি গুটি পায়ে রাস্তার মাঝখানে হেঁটে চলেছে। গাড়িগুলো যেন সাই করে সেই মানুষটাকে ধাক্কা মেরে চলে যাবে, এত দ্রুত গাড়িতে চলছে, ছুটে চলেছে আপন গতিতে। একটা পিঁপড়া পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না। হঠাৎ করে সেই অপ্রকাশিত মানুষরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোমর থেকে একটা AK-47 বন্দুক বের করে আকাশের দিকে তাক করে গুলি করতেই সমস্ত জায়গাটা যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। শুনশান পিনপতন নীরবতায় ছেয়ে যায় পুরো পরিবেশটা। হঠাৎ করে যেন রাস্তার মধ্যে থাকা গাড়িগুলো চলাচল বন্ধ করে দেয়। শব্দহীন নিস্তব্ধ পরিবেশে ছেয়ে যায় পুরো জায়গা। গাড়ির জানালা খুলে মাথা বাইরে সবাই তাকিয়ে আছে ভয়ে। কেউ কোনো কথা বলে না, কেন তিনজন মানুষের মধ্যে দুইজন মানুষের হাতে স্পাইপার, একজনের হাতে AK-47। গলা ভয়ে শুকিয়ে গেছে। মানুষটা পায়ে হেঁটে রাস্তার মাঝখানে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তারপর সেখান থেকে পাউরুটা তুলে সেটাকে পরিষ্কার করে সেই মহিলাটার কাছে আসে আর বলে ওঠে, এই শহরে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়। এই শহরে কেউ কাউকে খাবার এগিয়ে দেয় না, খাবার ছিনিয়ে নিতে হয়। কথাটা বলে মুচকি এসে AK-47 বন্দুকটা কোমরে রেখে আবার হেঁটে চলে যায় উঠতে পথে। সবাই তো এদিকে তাকিয়ে আছে। সেই তিনজন মানুষ যাদেরকে এতক্ষণ সবাই ভেবেছিল হাবাগোবা, কেমন যেন দেখতে, সেই তিনজন মানুষ পুরো জায়গায় কাঁপিয়ে দিল। হঠাৎ করে পেছন থেকে সেই মহিলাটি বলে ওঠে, কে ভাই তুমি? তোমার নাম কি? কি তোমার পরিচয়? মহিলাটার কথায় পেছন ঘুরে তাকায় মানুষটার মুচকি এসে ঠোঁটের এক সাইডে নিয়ে বলে ওঠে, মাইকেল, দ্য গ্যাংস্টার মাইকেল। কথাটা বলে আবারও চলে যায় তারা তাদের আপন গতিতে। হঠাৎ করে মিশে যায় এই ধোঁয়াশার মধ্যে গাড়িগুলো, আবার ছুটতে থাকে তাদের আপন গতিতে। চলছে জীবিকা নির্বাহের জন্য এক জেলা থেকে আরেক জেলাতে। প্রায় বিকাল হতে চলেছে। সেই তিনজন মানুষ চলে আসে একটা গ্রামে, বস্তি এলাকা। চারপাশটা ভীষণ নোংরা। এখানকার মানুষগুলো কেমন যেন দেখতে, অদ্ভুত টাইপের। বলতে গেলে তাদের সাথেই মিলে গেছে। ঘর পর্যন্ত চুল দাড়ি গোপ নিয়ে যেন সেই অচেনা মানুষগুলো পাগলের মতো লাগছে দেখতে। চায়ের দোকানে বসে সিগারেট টানছে ছেলেটি, আর মনে সুখে তাকিয়ে আছে সেই পার্কের দিকে, যেখানে কিছুদিন আগে ভালোবাসার মানুষের কাছে মানুষটাকে হারিয়ে ফেলেছে তার কাছ থেকে, যাকে দাফন না করে আইসক্রুপ করে রেখেছে সন্ত্রাসীদেরকে হত্যা পর দাফন করবে বলে। হ্যাঁ, সে ছেলেটা আর কেউ না, সে হচ্ছে রাফিন। রাফিন এই শহরে এসেছে প্রতিশোধ নিতে। টাটাকে হত্যা করে সেই রাজ্যের রাজা হবে, সারা শহর জুড়ে বিশ্ব জুড়ে তার আতঙ্ক ছড়াবে বলে সেই শহরে এসেছে নিজের বিষাক্ত বিষক্রিয়া করতে। সিগারেট টানছে রাফি। হঠাৎ করে একজন বলে ওঠে, রাফিন, শুনলাম আজকে রাত 10টার দিকে ঢাকা শাহবাগ ফ্লাইওভারের নিচে অস্ত্র পাচার করবে টাটা ও তার বিদেশি গ্যাং। কথাটা শোনার সাথে সাথে রাফিন নামে ছেলেটা সিগারেটের অংশটা ফেলে দিয়ে পা দিয়ে পেশে মুচকে এসে বলে ওঠে, নিজেদেরকে তৈরি করো, হয় শহীদ আর না হয় বীর যোদ্ধা। কথাটা বলে আবারও গ্রামের উদ্দেশ্যে হাঁটা দেয় রাফিন রাফসান রাফি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ঢাকা শহরের বস্তি এলাকা থেকে 3টা রুমের ভেতর থেকে 3টা দরজা খুলে 3জন মানুষ বের হয়। এই অন্ধকার রাতে হেঁটে চলেছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। পাগলের মতো হেলান দিয়ে আছে সেই 3জন মানুষ 3 সাইডে। রাত 1টা বাজে। হঠাৎ করে 2টা বাইক, 2টা কালো গাড়ি এসে জায়গায় থামে। প্রায় 5 মিনিট হয়ে গেছে গাড়িগুলোর ভেতর থেকে কেউ বের হয় না। 3জন মানুষ চুপচাপ বসে মশা তাড়াচ্ছে। হঠাৎ করে সেই গাড়ির জানলাগুলো খুলে যায়। গাড়িগুলোর ভেতর থেকে বেশ কিছু মানুষ বেরিয়ে আসে। সাদা কালো কাপড় দিয়ে দলের পরিচয়। 2 দলের 2 লিডার নিজেদের মধ্যে সাক্ষাৎ করে একে অপরকে বলে ওঠে, কি মিস্টার হাসমুল সাহেব, এখানে সব ঠিকঠাক আছে তো নাকি? হে ইকবাল সাহেব, এখানে সব ঠিক আছে। টাটা ভাই বলে দিয়েছে সময় মতো কাজগুলো করা লাগবে। এখানে সব দেশি বিদেশি অস্ত্রগুলো রাখা আছে। আমেরিকান, চায়না, ফ্রান্স, জর্ডান, প্রায় সব দেশেরই অস্ত্র আছে, তাই এর রেট একটু বেশি। তুমি যা চেয়েছিলে তার থেকে এখানে বেশি টাকা দেয়া আছে। যদি অস্ত্রগুলো ভালো হয় তাহলে তোমাকে সোনা দিয়ে মরিয়ে দেবো টাটা ভাই। কেননা এই রাজ্যে নিজের রাজত্ব বাড়াতে আর আতঙ্ক সরাতে ভারী ভারী দামি দামি অস্ত্রের প্রয়োজন। তাই এগুলোকে বাইরের দেশ থেকে ক্রয় করতে হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে চলি, আর গুনে দেখার লাগবে না।
কম হলে সময় মতো এটা উসুল করে নেওয়ার ক্ষমতা আমি রাখি। অস্ত্র লাগলে টাটাকে যোগাযোগ করতে বলবে। কথাটা বলে যখনই চলে যাবে ইকবাল নামের মানুষটা তখনই কথা থেকে যেন স্পাইপারের বুলেট এসে গাড়ির হেডলাইট লাগে। সাথে সাথে সকলে চমকে ওঠে, সবাই বন্দুক বের করে এদিক ওদিক তাকাতে থাকে। কেউ নেই। হঠাৎ করে হেলতে দুলতে গাড়ির স্পাইপার বাম হাতে সিগারেট মাতালদের মতো হেলতে দুলতে এগিয়ে আসে একজন। এটা দেখে অবাক শামসুল ও ইকবাল দুজনের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তাদের সামনে এসে বলে ওঠে, এই তোরা কে, আমাকে একটু আগুন দে, কারণ আমি আগুন ছাড়া সিগারেটের ধোঁয়াটা নিই। এটা শুনে ইকবাল বলে ওঠে, শালা কোথাকার কোন পাগল ছাগল এই শহরে চলে আসছে এই মুহূর্তে। ইকবাল সাহেব, আপনি তাকে পাগল বলছেন কেন? আমার তো মনে হয় না সে পাগল। তার হাতে দেখছেন কত দামি স্নাইপার। তাই তো দেখি। এই বেটা, তোর নাম কি? তুই এইখানে এ সময় কি করছিস? ইকবাল সাহেব, আপনি কি করছেন? এই বেটা পুলিশের লোক হতে পারে, কথা না বলে শুট করে দিন। শামসুলের মুখে এরকম কথা শুনে ইকবালের বন্দুকটা ঠিক যখনই তার মাথায় ঠেকিয়ে গুলি করতে যাবে ঠিক তখনই হঠাৎ করে বেশ কয়েকটা স্পাইপারের গুলির শব্দে জায়গাটা থমকে ওঠে, নিস্তব্ধতায় ছেয়ে যায়। কোথা থেকে কি করছে গুলি কেউ বুঝতে পারে না। সবাই হতাশায় পড়ে যায়। পেছনে তাকিয়ে দেখতে পায় দুই দলের প্রায় 40 জন ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। দেহ আছে, দেহে কোনো প্রাণ নেই। চোখ আছে, চোখগুলো বন্ধ। এটা দেখে ইকবাল ও শামসুল চমকে ওঠে। রাফিন নামের ছেলেটা হেসে ওঠে, হাঁটু ভাঁজ করে সেই জায়গায় বসে মনের সুখে সিগারেট টেনে ওঠে, ধুলোগুলো উড়িয়ে দিয়ে বলে ওঠে, তোরা বনে থাকলে তো বনের প্রাণী সিংহকে চিনবি। আরে যে জঙ্গলের রাজা সিংহকে চিনে না, সে সেই জঙ্গলের বাসিন্দা হতে পারে না। কথাটা বলে হঠাৎ করে চোখের পলকে দুইজনের গলার ওপর একটা ব্লেড দিয়ে টান দেওয়ার সাথে সাথেই রক্ত বেরোতে থাকে। মাটিতে লুটিয়ে পড়ে সেই দুইজন। তারপর সেই ট্রাকগুলো থেকে গাড়িগুলো থেকে রাফিন সহ রওনা দেয় নতুন এক রাজ্যের উদ্দেশ্যে। মস্ত বড় এক বাড়িতে প্রবেশ করে তারা। এটা একটা গোডাউন। এমন কিছু তারা আগে থেকেই ভাড়া নিয়েছিল যাতে মাল পাতিগুলো রাখতে পারে। প্রায় 4000 কোটি টাকা এখানে মালপত্র সহ অস্ত্র রয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল 8টা বাজে। সবাই ছুটেছে এই ব্যস্ত শহরে নিজ নিজ কর্মস্থলে। কেউ ছুটছে গন্তব্যহীন উদ্দেশ্যে, আর কেউ কেউ ছুটছে তার আপন ঠিকানায়। উদ্দেশ্য যে শহরে একে অপরকে চিনেও পরিচয় দিতে বড্ড বেশি ভয় করে, সে শহরের মানুষগুলো স্বার্থপরের মতো শুধু নিজের স্বার্থে ছুটে চলেছে। সকাল 8টা বাজে। হাইওয়ে ফ্লাইওভার ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা সেখানে সকাল থেকে ফায়ার সার্ভিস সহ পুলিশ কর্মকর্তারা কাজ করছে। কেননা সেখানে প্রায় 40টা থেকে 48টা লাশ পাওয়া আছে রক্তাক্ত অবস্থায়। সাংবাদিক রিপোর্ট করছে। সাংবাদিকের বলা কথাগুলো শোনার জন্য হাজারো মানুষ চায়ের দোকানে টিভি স্ক্রিনের পর্দায় রেখে চোখে সাংবাদিকের সুন্দর গোলাপি রঙের দুই ঠোঁটে বারবার নাড়িয়ে সাদা সুন্দর উজ্জ্বল ফর্সা দাঁতগুলো বের করে মধুর কণ্ঠে সুদের বরাবর কথাগুলো বলে ওঠে। সকাল 8টার খবরে আপনাকে সুস্বাগতম। সারা বিশ্বে আতঙ্কের এক নাম হয়ে উঠেছে দ্য গ্যাংস্টার মাইকেল। হাইওয়ের ফ্লাইওভার ব্রিজের ওপর প্রায় 40 থেকে 48টি লাশ পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়, যাদের প্রত্যেককে শরীরের একটা সিলমোর লেখা ছিল দ্য গ্যাংস্টার মাইকেল। নামটা নতুন হলেও কিন্তু তার ভয়াবহতাও ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রায় পুরো শহরে। যদি বলা হয় আতঙ্কের নাম কি, তাহলে ইতিহাসের পাতায় বলা হবে দ্য গ্যাংস্টার মাইকেল। কে এই মাইকেল? হঠাৎ করেই এই ঢাকা শহরের বুকে কোথা থেকে জন্ম নিল এই মাফিয়া গ্যাংস্টার? যেখানে টাটা সহ আরও আছে অনেক বড় সন্ত্রাসীগুলো, সেখানে ঢাকার বুক চিরে কোথা থেকে বের হয়ে এলো এত বড় আতঙ্কবাদী দ্য গ্যাংস্টার মাইকেল? তবে কি এবার নতুন করে এই গ্যাং পুরো শহর সহ দখলে নেবে বিশ্ব? পুরাতন মাফিয়া গ্যাংস্টার কি হারিয়ে যাবে? তারা কি মিলে যাবে আন্ডারগ্রাউন্ডে? চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনে। সাংবাদিকের বলা কথাগুলো মন দিয়ে শুনছে হাজারো মানুষ, আর আতঙ্কে পড়ছে কয়েকশো মানুষ। রাস্তার এক সাইডে ধরে হেঁটে চলেছে একটা ছেলে। ছেলেটার ঢিলে ঢালা প্যান্ট, টি শার্ট, স্যান্ডেল। রাস্তার এক সাইডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে ছেলেটি। ছেলেটির দিকে হাঁ করে সবাই তাকিয়ে আছে। ছেলেটি গেট পেরিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করতেই পেছন থেকে কে একজন বলে ওঠে কর্কশ কণ্ঠে, এই যে হাবলাকান্ত হাবাগোবা ছেলে, তোকে ডাকছি, পেছন ঘুরে তাকা। কারো কণ্ঠস্বর শুনে ছেলেটা পেছনে তাকায় চোখের চশমাটা খুলে শার্টের এক কোণে চশমাটা ভালো করে পরিষ্কার করে আবারও নাকের কাছে এনে ভালো করে বলে ওঠে, জি আমাকে ডাকছেন আপনারা? হ্যাঁ সোনা বাবু, তোকে ডাকছি, এদিকে আয়। তোকে কিছু নিয়ম কানুন শেখাতে হবে, তাই এদিকে আয়। ছেলেটা কোনো কথা
না বুঝে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় মেয়েটা বাইকের ওপর থেকে নেমে সিগারেটের অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিষে বলে ওঠে, এই ছেলে, তুই কি বেয়াদব? তুই কি জানিস না ভার্সিটিতে ভদ্রভাবে আসতে হয়? নিজের প্যান্টের চেন খোলা রেখে এই ভার্সিটিতে এসেছিস তুই? সেটা এই কথা শুনতেই যেন জায়গা হাত দিয়ে উল্টো হয়ে সেদিকে তাকিয়ে দেখতে পায় ঠিকঠাক আছে। পেছন ঘুরে কিছু বলতে যাবে, তার আগে হু হু করে পেছন থেকে হেসে ওঠে সকলে মিলে। মেয়েটা আবার বলে ওঠে, কি রে, কেমন বোকা বানালাম? ভার্সিটিতে নতুন এসেছিস তাই না? কোন ইয়ারে ভর্তি হয়েছিস? মানে ওই আর কি, অনার্স 3rd ইয়ারে ভর্তি হয়েছি। ছেলেটা মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। সবাই ছেলেটাকে দেখে হাসাহাসি করছে। কেউ ছেলেটার চুলগুলো উল্টো করে দিচ্ছে, আবার কেউ শার্টটা ধরে টানাটানি করছে। বেশ মোটামুটি ভালোই র্যাগিং দিতে শুরু করেছে ছেলেটাকে। সেটা হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটি আবার বলে ওঠে, কি রে, তুই হা করে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি গিলে খাবি নাকি আমাদেরকে? না, আসলে আমি ভাবছি আপনারা ছেলে নাকি মেয়ে। মেয়েটির এই কথা শুনে রেগে যায়। তারপর রেগে গিয়ে ছেলেটার শার্টের কলার ধরে ছেলেটাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, তুই কি বললি? আমাদেরকে দেখতে কি ছেলেদের মতো লাগছে? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে অপমান করছিস? না, আসলে আপনারা তো ছেলেদের প্যান্ট শার্ট পরেছেন, তাছাড়া আপনাকে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। আপনার বুকটা কি সুন্দর। এই কথা শোনার সাথে সাথেই মেহের নামের মেয়েটা ছেলেটাকে ছেড়ে দেয়। নিজের পরে থাকা পোশাকটা ঠিক করে আরেকটু পিছিয়ে গিয়ে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে লাইন মারার চেষ্টা করছিস? তোকে তো আজকে এখানে গণধোলানি দিব। এই তোরে, একে ধরতো সবাই মিলে। মেহেরের মুখে এরকম কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আরও বেশ কিছু মেয়ে যেন বর্ষা, তানিশা, আফসানা, কিয়া, শ্রাবন্তী, মেঘনা, চাঁদনি, পায়েল, সাথী, রুহি, স্বর্ণালী, জান্নাত, হাসিম, পুষ্পিতা সবাই চারিদিক দিয়ে ঘিরে ধরে। ছেলেটা বুঝতে পারে পরিস্থিতি খারাপ, তাই সে মেয়েগুলোর ঝাঁপিয়ে পড়ার আগেই বলে ওঠে, একই আমি একটা মাত্র ছেলে, আর আপনার এতগুলো মেয়ে একসাথে আমার উপরে ঝাঁপিয়ে পড়লে আমি কাকে সামলাবো বলেন তো? তাছাড়া আমি সবাইকে লাইন মারতে যাব কেন? আমি তো শুধু একজনকেই লাইন মারবো। শুধু লাইন না, বরং কিস করে দিয়ে যাব। কথাটা বলার সাথে সাথে ছেলেটা মেহেরের মাথার পেছনে নিজের হাতে হাত রাখে। মেয়েটার দুই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে তৃপ্তি সহকারে সবার সামনে 5 মিনিট ধরে কিস করতে থাকে। সবাই তো হা করে ট্যাসকে খেয়ে তাকিয়ে আছে, ভেবা চাকা খেয়ে গেছে। সবাই ভেবে নিয়ে ছেলেটা আজ শেষ হয়ে যাবে ভার্সিটিতে। কেউ মেহেরের সাথে কথা বলার সাহস পায় না, সেখানে কিনা সরাসরি ছেলেটা মেহেরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। এটা ভেবে সবাই হাই হতাশা করছে। তার বান্ধবীগুলো টাসকে খেয়ে গেছে। মেহের জোর করে ধাক্কা দিয়ে ছেলেটাকে সরিয়ে দেয়। ছেলেটা সেখানে এক মুহূর্তে দেরি না করে একটা চোখ মেরে ভো করে এক ধৌড়। সবাই মেয়ের দিকে হা করে তাকিয়ে আছে। মেয়ের ঠোঁটটা লাল টকটকে হয়ে গেছে। মেয়ে নিজের ঠোঁটে দাঁতের দাঁত রেখে কটমট করে বলে ওঠে, বেটা এত বড় সাহস, সেই মেহেরের ঠোঁটে ঠোঁট রেখে কিস করেছে। এই মেহেরকে সে জানে না। এই মেহের কি জিনিস, তার ঠোঁট দুটো যদি কেটে আমি রাস্তার কুকুরকে না খাওয়াইছি তবে আমার নাম মেহের না। তবে তুই যাই বলিস মেহের, ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, কেননা সকলের সামনে তোকে কিনা এভাবে কিস করে চলে গেল। হ্যাঁ, যেখানে সবাই কিনা তোকে ভয় করে চলে, তোর সাথে কথা পর্যন্ত বলতে তাদের 2 বার ভাবতে হয়, সেখানে এই ছেলেটা নতুন এসেই কিনা তোর ঠোঁটে ঠোঁট রেখে মধু নিয়ে চলে গেল মিষ্টিমুখ করে। চুপ শালি, তুই কি মজা নিচ্ছিস আমার কাছ থেকে? ওই শালাকে তো আমি দেখে নিব। ওর ঠোঁট কেটে যদি আমি রোদে শুকাতে না দিয়েছি তো আমি মেহের না। যাই বলিস, ছেলেটার সাহস আছে বলতে হবে, ছেলেটা দেখতেও বেশ মোটামুটি চলে। তাছাড়া এরকম সাহসী ছেলে আমি এই প্রথমবার দেখলাম, যে কিনা প্রথম দিন আসতে না আসতেই মেহেরের কাছ থেকে মধু ছিনিয়ে নিয়ে গেছে। সবাই হা করে তাকিয়ে আছে। এটা দেখে মেহের সবার দিকে তাকায়। ভয়ে সবাই মাথা নিচু করে নেয়, যে যার মতো চলে যায়। মেহের নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য নিজের গাড়ির ওপর উঠে থাপ্পড় মারে। পকেট থেকে একটা টিস্যু বের করে নিজের ঠোঁট মুছে সিগারেট বের করে টানতে থাকে। এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে, তাই মেহের সিগারেট টানতে টানতে ক্লাসরুমের ভেতর প্রবেশ করে। ক্লাসরুমে বসে সিগারেট টানছে। ম্যাডাম রুমের ভেতর প্রবেশ করে ক্লাসের দিকে তাকিয়ে দেখতে পায় মেহের সিগারেট টানছে। ম্যাডাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো কিছু না বলে বোর্ডে সরাসরি লেখা শুরু করে। মেহের সিগারেট টানছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বাম পাশে তাকাতেই মেহেরের চোখ দিয়ে ছেলেটার দিকে। মেয়ে ছেলেটাকে দেখে মুচকি একটা হাসি দেয়। তারপর সে ছেলেটার কাছে গিয়ে তার পাশে থাকা ছেলেটাকে উঠিয়ে নিজে বসে পড়ে। সবাই দেখে অবাক হয়েছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না। সবাই চুপচাপ তাদের দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মেয়েটা ছেলেটার হাত খামচে ধরেছে। বড় বড় নখগুলো ছেলেটার হাতে গেঁথে গেছে। হ্যাঁ, ছেলেটার কেউ না, ছেলেটার রাফিন ছদ্মবেশে বাচ্চাতে প্রবেশ হয়েছে। কেননা এখান থেকে টাটার ভাই তারা অবৈধ কাজ করে ছাত্রদের মাধ্যমে। মেহের এবার বলে ওঠে, তুই তো সকলের সামনে আমাকে শুধুমাত্র কিস করছিস, কিন্তু এখন আমি তোকে গোপনে নিয়ে গিয়ে আমার সাথে
বাসর করাবো। কথাটা বলে মেহের ছেলেটাকে তাদের ভার্সিটির মাঠে নিয়ে আসে, মাঝখানে দাঁড় করে। সাথে তার বান্ধবীগুলো সবাই বের হয়ে যায়। সবাই বা ছেলেটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরতে, যাতে পালাতে না পারে। মেহের বলে ওঠে, ওরা আমাকে সকলের সামনে কিস করেছে, তাই না? এখন দেখ, সকলের সামনে আমি ওর শরীর থেকে কি করে কাপড়গুলো খুলে ওকে ন্যাংটা করে ছেড়ে দিই। কথাটা শোনার সাথে সাথেই তারা বাকি বান্ধবীগুলো হেসে ওঠে। রাফিন তো বিপদে পড়েছে। রাফিন কোলে কিছু বলে ওঠার আগেই মেহের রাফিনের প্যান্টের বেল্ট খুলে ফলে, তারপর পরনে থাকা প্যান্টের সাথে টি শার্ট। রাফিন লজ্জায় পড়ে যায়। পরনের ছোট একটা প্যান্ট। তারপর গেটের সামনে তাকে দাঁড় করিয়ে রাখে, কাপড় ছাড়ায়। তাকে দেখছে সবাই, পাগল ভেবে বারবার হেসে উঠছে। রেজার মতো সেলফি তুলছে আর ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। এতে তারা ভাইরাল হয়ে যায়। কলেজের ছাত্রছাত্রীগুলো দেখছে আর হাসাহাসি করছে। কোনো রকমে সেখান থেকে কোনো রকমে বিনা কাপড়ে রাস্তায় দৌড়াতে থাকে রাফিন। হঠাৎ করে তার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়, সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, গাড়ির ভিতরে তার লোকজনই ছিল। এই সব 10 দিনের ভেতরে জায়গা করে নিয়েছে রাফিন ও তার গ্যাং। এখন 3000 সদস্য কাজ করে। এরই মধ্যে বাইকে বড় বড় বেশ কয়েকটা গ্যাং তাদের সাথে হাত মেলানোর জন্য চুক্তি করেছে। দৈনিক দলে দলে ছেলেপুলে যোগ করছে, হাজারেরও বেশি। নিজের আতঙ্ক আরও বেশি ছড়াতে থাকে। রাফসান আর রাফিনের এরকম অবস্থা দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। তাদের এই হাসিতে বারবার বিরক্ত হচ্ছে রাফিন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত। সবাই প্রস্তুতি নিচ্ছে নতুন একটা মিশনের জন্য। রাত 2টা বাজে। শহরের আনাচে কানাচে জ্বলছে বাতি। নিস্তব্ধ পরিবেশ, মানুষের ঘুমতো পরিবেশ। ফুল স্পিডে গাড়িগুলো চলছে তাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কয়েকটা গাড়ি খোলামেলা রাস্তার উপর দিয়ে টেনে বেগে চলছে। হঠাৎ করে চৌরাস্তার মোড় থেকে একটা গাড়ি বের হয়ে এসে সামনের গাড়িটাকে দ্রুত বেগে ধাক্কা মারার সাথে সাথে গাড়িটা বেশ খানিকটা দূরে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এই দৃশ্য দেখার সাথে সাথে পেছনের গাড়িগুলো ব্রেক মারে। হঠাৎ করে কালো রঙের গাড়িগুলোর সাথে সাদা রঙের গাড়িগুলো ঘিরে তাদের চারিদিক দিয়ে। সাদা রঙের গাড়িগুলোর ভেতর থেকে বেশ কিছু মুখোশধারী মানুষ বের হয়ে আসে। কোনো কথা ছাড়াই গুলি করতে থাকে সামনের কালো গাড়িগুলোতে। বেশ কিছুক্ষণ ধরে গুলি চালাচ্ছে, কিন্তু কোনো কিছুর শব্দ পাচ্ছে না। তারপর কোনো উপায় না পেয়ে সেই গাড়ির লোকগুলো বের হয়ে আসে কালো গাড়ির ভেতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য। সাথে সাথেই কোথা থেকে যেন ঝড়ের গতিতে বুলেটের বৃষ্টি হতে থাকে। মুহূর্তের মধ্যে সেই জায়গায় প্রায় 25 জনের মতো ছেলের লাশ পড়ে যায়। শুধুমাত্র একটা গাড়ির 2 জন মানুষ বেঁচে আছে। সেই ব্যক্তি দুটো বাইরে বের হয়ে তাদের দলের সমস্ত ছেলেগুলোকে মাটিতে পড়ে আছে। ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে। এর মধ্যে সেখানে একটা লাল লাক্সারি গাড়ি প্রবেশ করে। গাড়ির ভেতর থেকে স্যুট বুট কালো পোশাকে পরিহিত এক ব্যক্তি বের হয়ে আসে, যাকে দেখে সকলের গলা শুকিয়ে যায়। তার পোশাকের মধ্যেই লেখা আছে দ্য গ্যাংস্টার মাইকেল। মাইকেলকে দেখার সাথে সাথে কলিজার পানি শুকিয়ে যায় রাফিন ও শাফিনের। রাফিন বলে ওঠে, দেখ, তোর যত কোটি টাকা লাগে তুই নিয়ে যা, তবে আমাকে ছেড়ে দে মাইকেল। আমি আমার জীবনটাকে খুব ভালোবাসি। আমার বউয়ের থেকেও আমি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি। তুই টাকা নিয়ে যা, তবু আমার জীবনটা আমাকে দিয়ে যা। কথাটা শুনে হাসি থাকে আগন্তুক। রাফিন, শাফিন, রফিক আর শাফিনের কানে কানে বলে ওঠে, ভেবেছিলাম তোদেরকে ছেড়ে দিব, কিন্তু তোরা টাটার লোক, তোদেরকে মেরে টাটার কাছে আমাকে পৌঁছাতে হবে বিনা পয়সায়, বিনা টিকিটে, যাতে তোদের ওই পারে যেতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করতে এসেছি আমি। কথাটা বলে তাদের গাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে গাড়ির লক করে দিয়ে বোম ব্লাস্ট করে বাকি সমস্ত টাকা আর গাড়িগুলো নিয়ে চলে যায় তারা। পরের দিন আবারও সাংবাদিক বলে ওঠে তার প্রতিবেদনে, প্রায় 120টি দেশে রাজত্ব করছে এই মাইকেল। গত 1 মাসে বাবদ মাইকেলের প্রভাব সারা রাজ্যে পড়ে গেছে। ধরতে পারছে না কেউ এই মাইকেল কে, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যদিও কেউ তাকে দেখেছে, হয় সে শ্মশানে আর না হয়ে গেল গোরস্থানে। টাটা ছিল বাংলাদেশের মোস্ট অফ ক্রিমিনাল অ্যান্ড আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টার, কিন্তু এই টাটার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। টাটাকে করে দিয়েছে ফাটাফাট। টাটা চলে গেছে আন্ডারগ্রাউন্ডে। একাই আন্ডারগ্রাউন্ডে রাজত্ব করছে এই মাইকেল। আজকেও লাশ ফেলেছে হাইওয়ে রাস্তায়। সাংবাদিকগুলো সহ তদন্ত করছে। গোয়েন্দারা জানার চেষ্টা করছে কে এই মাইকেল। সাংবাদিকের কথাগুলো শুনে সবার থাকা মদের গ্লাসটা টিভি স্ক্রিনে ছুঁড়ে মারে। টাটা গলা ফাটিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, মাইকেলের খেলা এখন খেলবো আমি একাই। টাটা, যার সামনে সবাই বাচ্চা, সবাই মিলে আন্ডারগ্রাউন্ডে চলে যা। আর খবর নেই কে এই মাইকেল, কোথা থেকে এলো এই মাইকেল, কি তার পরিচয়। তার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা কর। এই পৃথিবীতে মানুষের দুর্বলতা খুঁজে বের করলে তাকে সিংহ থেকে বিড়াল বানিয়ে দেওয়া যায়। মাইকেল, অনেক হয়েছে তোর খেলা, এখন মাটি খেলবো আমরা। কথা বলে টাটা হাসতে থাকে। রাফিন ভার্সিটিতে ভেতর প্রবেশ করছে, তবে আজকে রাফিনের কেউ কোনো কিছু বলছে না। রাফিনের দিকে বেশ অবাক হচ্ছে।
গত 1 মাসে রাফিনকে অনেক র্যাগিং করেছে মেহের, অনেক বিরক্ত করেছে, অনেক জ্বালিয়েছে। তো আজকে মেহের কোনো কিছুই করছে না। বেশ অবাক হয়েছে রাফিন। আপনাদের বলতে ভুলে গেছি, গতকাল রাতে রাফিন তার দলবল ও রফিক আরও এক শফিককে নির্মমভাবে হত্যা করে। তখনই দেখে ফেলেছিল মেহের, আর সে চিনে যায় দ্য গ্যাংস্টার মাইকেল হচ্ছে রাফিন। তাই ভয়ে কোনো কিছুই বলে না, চুপচাপ ক্লাসে প্রবেশ করে মেহের ও তার পুরো দল। রাফিনের পাশে আজকে কেউ বসেনি। মেহের রাফিনের পাশে গিয়ে বসে পড়ে আর আস্তে আস্তে বলে ওঠে, রাফিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি আমার সাথে কলেজের পেছনে যাবে? রাফিন কোনো কথা ছাড়াই মেহেরের পেছন পেছন কলেজের পেছনে যায় আর একটা বসার জায়গায় গিয়ে বসে পড়ে। রাফিনও বসে। মেহের বলে ওঠে, তুমি সত্যি করে বলো, কে তুমি? তোমার আসল পরিচয় কি? কোথা থেকে হঠাৎ করে তুমি এই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ? কি তোমার উদ্দেশ্য? মেহেরের মুখে এই কথা শুনে চমকে ওঠে রাফিন। রাফিন আমতা করে বলে ওঠে, আমি গ্রাম থেকে উঠে আসা রাফিন। আমার নিজস্ব কোনো পরিচয় নেই। যেখানে রাত সেখানেই দিন। তাহলে এই ভিডিওটা কিসের? তোমার কি পরিচয় দিচ্ছে দেখো। মন দিয়ে রাফিন ভিডিওটা দেখতে থাকে। কালকে সেই ভাইরাল ভিডিও, যখন সে সবাইকে কুপিয়ে হত্যা করছিল। এটা দেখে রাফিনের মুহূর্তের মধ্যেই ঘাম চড়তে শুরু করেছে। নিজেকে স্বাভাবিক করে মুচকি এসে বলে ওঠে, তুমি সত্যিই খুব চালাক। হ্যাঁ, আমি সেই দ্য গ্যাংস্টার মাইকেল, যাকে সবাই গডফাদার বলে চিনে, যার নামে প্রায় কয়েকশোর বেশি দেশ ভয়ে থরথর করে কাঁপে। এই শহরে টাটার মতো একজন সন্ত্রাসী থাকা সত্ত্বেও তুমি কি করে এত বড় একজন গ্যাংস্টার হলে? তারপর রাফিন মুচকি এসে তার জীবনে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে মেহে নিজের চোখের পানি মুছে রাফিনের হাতে হাত রেখে বলে ওঠে, সরি রাফিন, তোমার মতো একজন ভালো মানুষের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক তোমাকে বিরক্ত করেছি। সেদিন তুমি আমাকে কলেজের সামনে সকলের সামনে কিস করেছিলে, আজকে আমি নিজে থেকে তোমাকে কিস করছি। বলে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 5 মিনিট ওইভাবেই কেটে যায়। রাফিন ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেহের বলে ওঠে, তোমার ভালোবাসার খুনের প্রতিশোধ নিতে গিয়ে যদি আমাকে মরতেও হয় তাতেও আমি রাজি। তোমার মতো একজন ভালো মানুষ আর এরকম ভালোবাসার মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যে কিনা তার ভালোবাসার মানুষের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য একজন গ্যাংস্টার হয়ে উঠেছে। এখন থেকে তুমি না চাইলেও আমি তোমার সঙ্গ দিব, তোমার সঙ্গেই থাকবো, তোমাকে আমি আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নেব। রাফিন সেখানে কোনো কথা না বলেই চলে যায়। মেহের সেখানে বসে থাকে কিছুক্ষণ, সেও চলে যায়। এতক্ষণ তাদের কথোপকথনের দৃশ্য কেউ একজন ভিডিও করে কলেজের গেট দিয়ে বেরিয়ে যায় টাটার উদ্দেশ্যে। এদিকে কলেজের গেট দিয়ে প্রায় 5-6টি বাইক প্রবেশ করে কলেজের মাঠে। সবাই সেদিকে তাকিয়ে কলেজের মাঠ থেকে যে যার মতো চলে যেতে থাকে, কেননা ভার্সিটির মাঠে প্রবেশ করেছে আরিফ ও তার দলবল। আরিফ ও টাটার ভাই। আরিফ মাঠের ভেতরে প্রবেশ করে তার দলের বেশ কিছু ছেলে বলে জোর করে একটা মেয়েকে তার সামনে তুলে নিয়ে আসে। আর আরিফ বলে ওঠে, অনেকদিন হলো ভার্সিটির মেয়েকে নিয়ে মাস্তি করা হয়নি, আজকে সেটা করব। কথাটা শুনেছে আর সবাই দাঁড়িয়ে রয়েছে। মেহের রাহিফিন একসাথে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলে না। মেহের আরিফের হাত খামচে ধরে আছে। মেহেরের হলো কোটিপতি বিজনেসম্যান বসুন্ধরা কোম্পানির মালিকের মেয়ে। দেখতে অনেক সুন্দর, গুণবতী, রূপবতী। আর বর্ণনা দিতে গেলে গল্প শেষ করা যাবে না, তাই নিজের মতো করে সাজিয়ে নিন যে দেখতে কেমন হতে পারে। আরিফ বলে ওঠে, ওকে আমার বাইকের সামনে বসিয়ে দে, যাতে ভালো করে খেলতে পারি। মেয়েটা ছোটার জন্য চেষ্টা করছে। ও দলের ছেলেগুলো আরিফের কথা মতো বসিয়ে দেয় বাইকের ওপর। আর আরিফ মেয়েটার শরীরে স্লাইড করতে থাকে, চুমু খেতে থাকে। এটা দেখে রাফিন রেগে যায়, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে। মেয়েটা চিৎকার করে কান্না করছে, কেউ এগিয়ে যাচ্ছে না। আরিফ সহ সবাই হেসে ওঠে। তার দলের এরকম আরিফ যখন মেয়েটার বুকের ওপর হাত দিতে যাবে, তখনই কেউ একজন আরিফের হাত পেছন থেকে উল্টো করে ধরে মাটিতে আছাড় মারে। সাথে সাথে সবাই ভয়ে পিছিয়ে যায়। কে মেরেছে সেটা দেখার জন্য মাথা ব্যথা হয়ে ওঠে। তখনই চেপে চমকে যায়, কারণ এটা ভাগ্যবান ছেলে। এটা দেখে আরিফ বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস, আমার গায়ে হাত দিয়েছিস, তোকে জীবন্ত এখানে খবর দেব। এই তোরা ধর ওকে। কথাটা বলার সাথে সাথে আরিফের লোকগুলো রাফিনকে মারতে চায়। মারপিট শুরু হয়ে যায় ভার্সিটির মাঠে। রবিন পাগল হয়ে উঠেছে, পাগলের মতো তাদের অস্ত্র নিয়ে তাদেরকে এলোপাথরে কোপাতে থাকে। প্রায় 10 থেকে 15 জন ছেলেকে সেখানে মেরে ফেলেছে। আরিফ ভয়ে পালাতে থাকে। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় আর পেছোতে পেছোতে বলে ওঠে, কে তুই? আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। আমার ভাই টাটা জানতে পারলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। কথাটা শেষ করতে পারেনি, তার আগে রাফিন পেটের ভেতর ধারালো ছুরির কয়েকটা ঢুকিয়ে দেয়। মাথার মাঝখান বরাবর শরীরে কেটে খণ্ড করে দেয়। সকলের সামনে এই দৃশ্য দেখে সবাই ভয়ে চমকে ওঠে, চিৎকার করে। ভয়ঙ্কর দৃশ্য দেখে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে। রাফিন সেখানে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর সে ছেলেটা টাটা বাইকে ভিডিও দেখায় আর টাটা ভিডিওটা দেখে বলে ওঠে,
দুদিনের একটা ছেলে আমার সাথে নাকি মাঠে খেলতে এসেছে। এখন খেলা হবে খেলার ময়দানে। গ্রাম থেকে তুলে নেওয়া হয়েছে বন্ধুর বউকে, এখন তুলে নেওয়া হবে প্রেমিকাকে। আর সন্ধ্যায় ব্ল্যাকমেল করে ডেড বডি ফেলে দিতে হবে মাইকেলের। টাটা কথাটা বলা শেষ হয়ে হাসতে যাবে, হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশে ফোনটা রিসিভ করতে রানা বলে ওঠে, ভাই, আরিফকে মেরে ফেলেছে। মাইকেল ছদ্মবেশে ভার্সিটিতে রাফিন নামে সেজেছিল। আমি ওর লাশটাকে নিয়ে যাচ্ছি। কথাটা শুনেই মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হয়ে যায়। এদিকে বিকেল হয়েছে। কলেজ থেকে যাওয়ার সময় মেহেরকে তুলে নিয়ে যায় টাটার লোকগুলো। বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে। আকাশটা নিকাজ আওয়াজে গর্জন করেছে। কালো মেঘে দৌড়াদৌড়ি করছে বজ্রপাত, আর কালো মেঘে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝুমঝুম বৃষ্টিতে সামনে একটা লাশ, পেছনে কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি ঝরছে। হ্যাঁ, নিজের ভাইয়ের লাশটা সামনে রেখে টাটা পেছনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মাইকেল। অপেক্ষায় বেঁধে রাখা হয়েছে রাফিনের প্রিয়জন টাটা, পায়েল মানে রাফসানের বউ, আর ফাইমার এর বাবা চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে তাদেরই সাথে। টাটা খবর দিয়েছে রাফিন প্রস্তুতি নিয়ে দলবল অস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে ঢাকা শাহবাগের উদ্দেশ্যে। অসংখ্য মানুষ সাইডে দাঁড়িয়ে আছে কি হচ্ছে সেটা দেখার জন্য। সেখানে চলে আসে রাফিন একাই এসেছে। এটা থেকে টাটা হেসে বলে ওঠে, একা এসেছিস আমার সাথে খেলার ময়দানে খেলতে? টিকে থাকতে পারবি তো তুই? সিংহ কোনো শিকার করলে একাই করে, শিকার করার জন্য তার দলের প্রয়োজন হয় না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ও আমার ভাইকে মেরেছে, এই যেন এখান থেকে জীবিত ফিরে না যেতে পারে। আমার কাছে আসার আগে যেন তার ডেড বডিটা মাটিতে কড়াকড়ি খায়। কথা শুনে অপর পাশে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর সে আগন্তুকটা উচ্চস্বরে হেসে ওঠে। তার হাসিতে যেন আশেপাশে থাকা জড় বস্তুগুলো কেঁপে ওঠে, যার বিকট হাসি পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ করছে। মানুষের চিৎকার করে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে, তারপর তোর মুখে যে কথা ফুটছে এটাই আমাকে পাগল করে তুলছে। তারপর রক্ত রক্ত খেলা শুরু হয়ে যায়। সেখানকে সবাইকে মেরে ভাসিয়ে দেয়। যখন টাটাকে মারতে যাবে তখনই সেনাবাহিনী আসে, রাফিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ছিল অতীত। কোর্টে হাজির করা হয়েছে রাফিনকে। কোর্ট শুরু হয়েছে। টাটার পক্ষে উকিল বলে ওঠে, মাননীয় জজ সাহেব, এই ছেলেটার আতঙ্ক প্রায় 120টা দেশে ছড়িয়ে পড়েছে। একে ফাঁসি না দিলে পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় করে নেবে সে। মাননীয় জজ সাহেব, আমার প্রাণপ্রিয় বন্ধু হয়তো ভুলে যাচ্ছে তিনি কার হয়ে কথা বলছে। তিনি যার হয়ে বলতে এসেছে তিনি একজন সন্ত্রাসী, আর আমার মক্কেল সন্ত্রাসী দূর করার জন্যই এই মিশনে নিজেকে তৈরি করেছিলেন। খুন তো খুনই হয়, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেখানে এটাই প্রমাণিত। তার ভয়ে কেউ কথা বলতে পারে না, সবাই আতঙ্ক হয়ে থাকে। কোথায় আছে না ঘুমন্ত সিংহ, ছেড়ে দিলে সে আর দ্বিগুণ হিংস্র হয়ে ওঠে। ঠিক এখন এই অপরাধীকে ছেড়ে দিলে সে আমাদের সকলকে মেরে ফেলবে। কোর্টে উপস্থিত আছে সকলে। রাফিন পক্ষের উকিল কিছু বলতে যাবে তার আগেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা রাফিন কাঠগড়া ভেঙে এক লাফে জজ সাহেবের টেবিলে উঠে থাকা সেই লোহার হাতুড়িটা নিয়ে পরপর কয়েকটা আঘাত করে মাথা ফাটিয়ে দেয় টাটার। মুহূর্তের মধ্যে টাটা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশের কোমর থেকে বন্দুক নিয়ে পরপর কয়েকটা গুলি চালায়। গুলির শব্দে পুরো কোর্ট কেঁপে ওঠে। ভয়ে সকলে পিছিয়ে যায়। জজ সাহেব সহ চমকে ওঠে পরিস্থিতি। উপস্থিত থাকা কোর্টের বাইরের মানুষগুলো ভেঙে আসতে থাকে কোর্টের ভেতর। কোর্টের বাইরে এবং ভেতরে থাকা পুলিশগুলো এবং সেনাবাহিনীগুলো চারদিক দিয়ে ঘিরে ধরে থাকে রাফিনকে। যাতে রাফিনকে ডান্ডা ফেরি ও হ্যান্ডকাপ পরায়, যাতে নড়াচড়া করতে না পারে। প্রায় 15 থেকে 20 জন সেনাবাহিনী ও পুলিশ অফিসার রশি দিয়ে বেঁধে রেখেছে রাফিনকে। রাফিনের এখনও রাগ কমছে না। মৃত টাটার শরীরে এখনও লাথি ঘুষি দিয়ে চলেছে, কোনোভাবেই সামলাতে পারে না। এই দৃশ্য দেখে টাটার পক্ষে থাকা উকিল ভয়ে সেখান থেকে উকিলের পোশাক খুলে ফেলে যান নিয়ে কোর্ট থেকে বেরিয়ে যায়। কোনোভাবেই শান্ত করতে পারছে না রাফিনকে। পুরো কোর্ট কাঁপিয়ে তুলেছে রাফিন। সাংবাদিকরা খবর প্রসার করছে। যখন রাফিন অশান্ত হয়ে ওঠে তখনই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় মেহের। রাফিনের দুই ঠোঁট মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। রাফিন নিস্তব্ধ হয়ে যায়। রাফিন ধীরে ধীরে কোর্ট শান্ত হতে থাকে, ততক্ষণ পর্যন্ত ঠোঁট ডুবিয়ে রাখে মেহের। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শান্ত হচ্ছিল রাফিন। এক পর্যায়ে রাফিনকে ছেড়ে দেয় মেহের। রাফিনের পাশে দাঁড়িয়ে আছে মেহের। তারপর মেহের বলে ওঠে, জজ সাহেব, কেউ জন্ম থেকেই খুনি হয় না, বরং এই সমাজের মানুষগুলোই একজন মানুষকে খুনি বানায়। টাটা তার ভালোবাসার মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল বলে রাস্তা বেছে নিয়েছিল। আজকে টাটাকে যদি এই রাফিন হত্যা না করতো, গত 1 বছরে টাটার অত্যাচারে এই
শহরে কেউ বেঁচে থাকতে পারতো না। শহরে শহরে ভার্সিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে রেপ, ধর্ষণ, মদ, জুয়া, ড্রাগস, অস্ত্র পাচার সব কিছুতে জড়িয়েছিল টাটা। টাটাকে না থামালে টাটা পুরো দেশের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতো। সেখানে রাফিন টাটার বিরুদ্ধে কথা বলেছে এবং মুক্ত এখন সকলে। রাফিন শুধু টাটাকে মারার জন্যই এই রাস্তায় এসেছিল। তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, সে এখন ভালো হয়ে যাবে। কথায় আছে না, ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে তাকে ঘুম পাড়ানো খুবই কঠিন হয়ে যায়। ঠিক তেমনি রাফিন শান্ত প্রকৃতির ছেলে। সে তার প্রতিশোধ নেওয়ার জন্যই এই রাস্তা বেছে নিয়েছে। সে নির্দোষ মানুষকে হত্যা করে ঠিক, বরং সমাজের সেসব মানুষদেরকে হত্যা করেছে। তাই তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি। মেয়ের মুখে এরকম কথা শুনে সবাই তাকিয়ে আছে সাংবাদিকগুলোর দিকে। একের পর এক খবর প্রকাশ করছে টাটা ডেড বডিটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জজ সাহেব বলে ওঠে, প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে সবকিছু টাকার কারণে ঘটেছিল। এখানে রাফিন একটা ব্যবহৃত মানুষ, সে রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে বলে এই কোর্ট মনে করছে। তাই তাকে 7 দিন জেলে রেখে সমস্ত কেস উইথড্র করে তাকে বেকসুর খালাস দিচ্ছে। দ্য কেস ইজ ডিসমিস। তারপর রাফিনকে থানায় নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে 7 দিন কেটে যায়। রাফিনকে জেলের ভেতর থেকে বের করা হয়। মেয়ের গিয়ে রাফিনকে জড়িয়ে ধরে। সবাই সেখানে এসেছে। চেয়ারম্যান সাহেবও এসেছে, রাফসানের বউ এসেছে, রাফিন এসেছে, মেয়ের বাবা মা এসেছে। চেয়ারম্যান সাহেব বলে ওঠে, বাবা, অনেক তো হলো প্রতিশোধ নেওয়া। আমি আমার এক মেয়েকে হারিয়েছি। আমি আমার আরেক মেয়েকে তোর হাতে তুলে দিয়ে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। তারপর মেহেরকে চেয়ারম্যান সাহেব রাফিনের হাতে হাত রেখে তুলে দেয়। সবাই সেখানে হাততালি দেয়। তাদের বিয়ের আয়োজন করা হয়। গ্রামে তাদের বিয়ে দেওয়া হয়। প্রোগ্রামের আগের মতো ধুমধাম করে সাজানো হয়। চাকচিক্য নানান রঙের বাতি দিয়ে রঙিয়ে তুলেছে। বিয়ের আনন্দে ও উল্লাসে তাদের রাত কাটতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে, বিয়ের পর্ব শেষ করে রাফসান ফাইল সহ গ্রামের বেশ কিছু ছেলে মিলে রাফিন ও মেহেরকে ভেতরে ঢুকিয়ে দেয়। আর বাইরে থেকে দরজা আটকে দিয়ে রাফসান, বর্ষা, তানিশা, পায়েল, জান্নাত সকল বান্ধবী বলে ওঠে, রাফিন ভাই, অনেকদিন পর কিন্তু বিড়াল মারতে যাচ্ছিস। বিড়ালটা ভালো করে মারিস। আরে রাফসান, তুই তো একটা বলদ। বাসর ঘরে কেউ বিড়াল মারে নাকি? আরে রাফিন তো নিজেই বেড়াল, সে এখন ইঁদুর মারবে। এই তোরা থাম, আমাদের বান্ধবী মেহের পাকা খেলোয়াড়, এত সহজে খেলার ময়দানে হার মানবে না। তোমাদের বন্ধু যদি খেলতে পারে, তাহলে আমাদের বান্ধবী মেহের তোমাদের বন্ধুকে খেলাতে পারে। কথাটা বলে সবাই হাসতে থাকে। ভেতর থেকে মেহের বলে ওঠে, তোরা এখান থেকে যাবি নাকি তোদেরকে ছাটাপিটা করব? হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। আমরা থাকলে তো তোরা শুভ কাজটা শুরু করতে পারবি না। বলেই সবাই সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। মেহের বলে ওঠে, রাফিন, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি লিসা আপুর জায়গা তো নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তার থেকেও তোমাকে ভালো রাখার, ভালোবাসা দেওয়ার। তুমি কি আমাকে সেই জায়গাটা না দিলেও সেই জায়গাটা তৈরি করার সুযোগ দেবে? আমি জানি না তোমাকে লিসা জায়গা দিতে পারবো কি না, কিন্তু এই মনে তোমার জন্য নতুন করে আরেকটা জায়গা খোলা থাকবে। মেহের রাফিনকে জড়িয়ে ধরে। তারপর মেহের রাফিনকে খাটের উপর ফেলে দেয়। মেহের নিজেই রাফিনের উপর উঠে পড়ে, কিস করতে থাকে রাফিনকে। রাফিন নিজেকে সামলাতে না পেরে নিজেও তাল মেলাতে থাকে মেহেরের সাথে। এক এক করে সমস্ত গহনা সাজগোজ খুলে ফ্লোরে মারতে থাকে। রাফিনও সারা শরীর নিজের ঠোঁটের পরশ দিয়ে রাঙিয়ে তুলতে থাকে মেহেরকে। রাফিনের প্রত্যেকটা ঠোঁটের ছোঁয়ায় মেহেরকে কাঁপিয়ে তুলেছে। ধীরে ধীরে মেহেরকে নিয়ে আমাজন জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করতে থাকে। জঙ্গলের ভেতর, যেখানে বিয়ে না করলে কেউ যেতে পারবে না। তাই বাকিটা ইতিহাস। আল্লাহ হাফেজ। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। কেউ ভয়েস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।